হ্যাঁ, বলো এখন। প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আমরা চলে এলাম। প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, আমার প্রাণের মানুষ, মানুষের প্রাণের মানুষ, শুধু আমার না, মানুষের প্রাণের মানুষ ভাস্কর চৌধুরীকে নিয়ে। ভাস্কর চৌধুরীর সাথে আলাপচারিতা পর্ব 1। আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি প্রথমেই চার পাঁচটা লাইন পড়তে চাই। কবি ভাস্কর চৌধুরীর কাব্যগ্রন্থ হচ্ছে গেরিলার মুখ। এই গ্রন্থের একটা কবিতার নাম হচ্ছে 16ই ডিসেম্বর 71 এবং অতঃপর। তারপরে আমরা আলাপচারিতা এবং বিভিন্ন অন্যদিকে যাব। শুধু প্রথমের ব্রাকেটের অংশটুকু আমি পড়ব। যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক আমার এই কবিতা স্বাধীনতার লাখো শহীদের প্রতি উৎসর্গ করা হলো। যারা এই কবিতা পড়বেন আর যারা এই কবিতা পড়বেন না, আপনারা সকলেই 32 কোটি চোখের জল দিন। 7টি সাগরের জল দিয়ে আমি একা 30 লক্ষ লাশ ধোয়াতে পারি না। প্রিয় সুধী, আপনাদের সামনে এটা পাঠ করার একটাই কারণ, আপনারা পরিচিত কবিতা, আপনারা অনেকেই পড়েছেন, হাজার হাজার শত শত মানুষ পড়েছেন। আবার আমরা একটু স্মরণ করে নিলাম। আমরা সেই কবিকেই নিয়ে এসেছি, একজন মুক্তিযোদ্ধা, একজন মানুষের কবি। যাই হোক, আর আমি কথা দীর্ঘায়িত করব না। এবং আমার সাথে আরো একজন উদীয়মান কবি এবং সংগঠক, প্রাণের মানুষ, সে সবসময় তার আপাদমস্তক কবি, জলজ্যান্ত কবি, ঠিক আছে, একেবারে। কবি মিঠুন কুমার সমাদ্দার, সে আমাদের সাথে আছে। আমরা আজকে খুবই একদম মানে কি বলে, কবিদের যে বৈঠকি আড্ডা হয়, টেবিলে চেয়ারে খাটে বসে, সেরকম আড্ডা দেব। তো আপনারা সাথেই থাকুন। আর আশা করি আপনাদের সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, যদি ভালো লাগে কবির কথা, কবিতার কথা মানুষের কাছে ছড়িয়ে দেবেন। তো যাই হোক, চলে যাচ্ছি প্রিয় মানুষ কবি ভাস্কর চৌধুরীর কাছে। কবি কেমন আছেন এবং সকলের সাথে কুশল বিনিময় করুন। হ্যাঁ, ধন্যবাদ। সৌরভ, তুমি এখনকার সময়ে আমার কয়েকজন আমার 3-4 জন মিঠুন আছে, সৌরভ খানিক সঙ্গী আমার। দিনে দুবার ফোন না করলে আমার দিন কাটে না। এবং ও পাই বা না পাই, ফোন করাটা আমার অভ্যাস। মিঠুন কে আমি মিঠুনকে ভোরে খুব ফোন করি। এটাও আমার অভ্যাস যে মিঠুনকে আমি একদিন দুদিন পর পর ভোরে ফোন করি। ওকে পাই আমি তখন ইয়েতে, ওর কবিতা লেখার ইয়েতে পাই, আমি ফোন করি। আমার এগুলো হচ্ছে কি এখনকার কাজ। এখন আমার প্রতিদিনের কাজের রুটিনের মধ্যে কাজ হলো প্রিয়জনকে খুব কাছে পাওয়া। খুব স্বাদ হয়, খুব ইচ্ছা হয় যে প্রিয়জন গুলোকে আমি যেন একটু কাছে দুটো কথা বলতে পারি। আমি আমার ঘর, যে ঘরের মধ্যে আমি আটকা থাকি, এই ঘর থেকে আমি বেরোতে পারি না। না আচ্ছা। বেরোবার অন্যতম দুটো জি। কারণ আছে। একটি হলো হুম হুম হুম, বলুন। বলো। তো একটি হলো কারণ যে আমি চিরকালই গত 10 বছর ধরে এরকমই আমি জীবনযাপন করি, যে আমার ঘর থেকে আমি সহজে বের হই না। কিন্তু আমার একটা অভ্যাস গুলো ছিল আগে, যেটা তুমি বলছো যে হ্যাঁ, কোথায় বিচ্যুতিটা হলো আগের থেকে আমার। যেমন আমি হয়তো বেশি না, সপ্তাহে একদিন দুদিন হয়তো চলে গেলাম আমার থেকে হয়তো 2 কিলোমিটার দূরে একটা কফির দোকান। আমি ওখানে কফি খেলাম, আরো দুজন তিনজন দের সাথে আড্ডা মারলাম। আজকে যে এই যে আড্ডা মারছি হুম হুম। তোমাদের সাথে, এই যে ফোন করছি, হ্যাঁ তখন হ্যাঁ। কিন্তু এগুলো ছিল না। তখন আমরা ফ্রিলি একজন দুজনের সাথে তিনজনের সাথে যোগাযোগ করেই আমরা কফি শপে চলে গেলাম। সেখানে ঘন্টা তিনেক হুম আড্ডা মারলাম, সাহিত্য নিয়ে, বিভিন্ন নিয়ে, সাহিত্য বেড়ে হুম কে হুম। কি লিখছে না লিখছে এগুলো নিয়ে, অথবা কিছুই না নিয়ে আমরা আড্ডা মেরে আমরা চলে গেলাম ওখানে। ওখানে গিয়ে আমরা মানে নিজের কথাবার্তা বললে ঘরে এসলাম। এই যে এটা ঘুমের টাইম, তখন ঘুম রাতে হতো। তারপরে যখন হ্যাঁ আমাদের কবি, আপনাদের বর্তমান। আপনার এই 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 দিন যাপন এবং দিনপঞ্জি, আমরা সুন্দর হুম। করে বলবো দিনপঞ্জি, আমরা শুনবো। তার আগে আমরা একটু মিঠুনদার সাথে কুশল বিনিময় করে আসি। তারপরে আর আপনার ব্যাপারে যেটা বলতে চাই, কবি ভাস্কর চৌধুরীর জীবদ্দশায় আর কি আমি পেয়েছি, এটা আমার জন্য সৌভাগ্য। আমরা অনুজ
তিনি হচ্ছে আমার অগ্রজ। তো সেই অগ্রজর সবচেয়ে যে কথাটা আমার বেশি ভালো লাগে ব্যক্তিগত জীবনে, সে আমাকে ফোন দিয়ে বলে, আমার খুব প্রেম করতে ইচ্ছা করছে, তোমার এই জন্য ফোন দিছি। এই যে কথাটা, এটা যে আমারে কত স্পিড দেয়, একটা অসাধারণ। কোনো বালিকাও যদি, সুন্দরীতম বালিকা ফোন দিয়ে এই কথা বলে, আমি এতটা আনন্দ পাবো না বা এতটা অনুরণিত হব না যতটা অনুরণিত হই, আনন্দিত হই কবি ভাস্কর চৌধুরী যখন আমাকে বলেন। তো যাই হোক, মিঠুন দা, তুমি কি শুনছো? হ্যালো। আচ্ছা, মিঠুন দা বোধহয় একটু পরে আসবে, তার সাথে একটু কুশল বিনিময় করতে চেয়েছিলাম, তারপরে আমরা আলোচনায় যেতে চেয়েছিলাম। যা হোক, মিঠুন দা বোধহয় চলে আসবে। কবি, তাহলে আমরা আপনার সাথে চলে যাই, আপনার দিন পঞ্জি শুনবো আজকের প্রথম আয়োজনে। আর শ্রোতা দর্শক যারা যুক্ত হচ্ছেন, কবির এটা হচ্ছে প্রথম পর্ব। কবিকে নিয়ে আরো অনেকগুলো বিশেষ বিশেষ পর্ব হবে। এটা অ্যাজ এ ডকুমেন্টারি, অ্যাজ এ যাই বলেন, আড্ডা, ঘরোয়া আড্ডা ধরে রাখা, এই স্মৃতিগুলো কবির মুখ থেকে ধরে রাখার চেষ্টা করছি, আর কিছুই নয়। তো কবির কাছে প্রথমে যেটা জানতে চাইবো, বর্তমান সময়ে আপনার দিনপঞ্জি শুনতে চাইবো আমরা, যে আপনার সকাল কিভাবে কাটে, কতটুকু সময় লেখালেখি করেন, কতটুকু সময় পড়েন। আচ্ছা, তা যাবার আগে মিঠুন দা চলে আসছে। মিঠুন দা, তুমি একটু কুশল বিনিময় করো। আমার ডার্লিং মিঠুন কুমার সমাদ্দার আমার খুবই প্রিয় মানুষ, আমরা প্রতিদিন রাতেই চুমু খাই একে অপরকে। কুশল বিনিময় করো সকলের সাথে। কেমন আছো? আহ, না, আছি, ভালো আছি। আহ, কি বলবো যে উম, তুমি যেভাবে উদীয়মান কবি বলেছো, আমি জিনিসটা নিতে পারিনি। আচ্ছা, যাই হোক, বিষয়টা না হলো না, এটা অনেকদিন ধরেই আমি কবিতা যে এর লিখছি। বাইরে, শোনো এখন দাদা, না না, আমি যে এর ঠিক বাইরে আছে, তা না। তুমি প্রস্তুত তুমি আর দুই হাজার অপ্রস্তুতের দশ একটা ব্যাপার সালের আছে তো। 2010 সালের 10 সালের আগে তোমার আচ্ছা, কাব্যগ্রন্থ একগাদা হয়ে গেছে। ওই হিসাব করলে আমরা অনেকেই পুরাতন। আমি যেমন 2000 সালের পর থেকে তুমি লেখো, আমি লিখি, তো আমাদের বয়সটা কিন্তু অনেক, কিন্তু আমরা বা প্রকাশ বা বইয়ের দিকে অনেক পরে তুমি আসছো। আমার তো বইই নেই, আমি তো কবির পর্যায়ে পড়ি না, যেহেতু আমার বই না না, নেই। ঠিক আছে, ঠিক আছে, তো বিষয় যেটা হলো অপ্রস্তুত হয়ে গেছি প্রথমেই, তো যাই হোক, এখন ঠিক আছে, কবির সাথে আড্ডা দেওয়ার এই লোভ তো সামলানো গেল না। তো যাই হোক, আমি মিঠুন কুমার সমাদ্দার, জার্মানির স্টুটগার্ট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি, এবং অনেক ভালো লাগছে। আশা করি যে ভাস্কর চৌধুরীর সাথে আহ, কিছুক্ষণ সময় আলাপচারিতায় ভালো কাটবে। আর আমারও অনেক কৌতূহল আছে, কবি যে এত কবিতা লিখছেন বর্তমান সময়ে। তো আমারও খুব কৌতূহল ছিল যে কবি কোন সময় কোন কাজটা করেন, কখন ঘুমান, কারণ আমি যখনই দেখি মেসেঞ্জারে, তখনই ওনাকে অনলাইনে দেখি। তো আমারও একটা কৌতূহল ছিল। তো আশা করি যে আজকের অনুষ্ঠান সেই কৌতূহল মিটাতে আমাকে অনেক সাহায্য করবে, প্রিয় সৌরভ। হ্যাঁ, ধন্যবাদ। তো যাই হোক, আমরা তাহলে কবির কাছে চলে যাচ্ছি। কবির কাছে সেই পুরাতন প্রশ্নই আবার নতুন করে, যে আপনার দিন পঞ্জি শুনতে চাই। কতটুকু সময় লেখেন, কতটুকু সময় ভাবেন, কিংবা বিগত দিনে আপনি কি কি পাণ্ডুলিপি তৈরি করেছেন, প্রকাশ হবে না হবে সেটা পরের ব্যাপার, তৈরি হয়েছে, এবং কতটুকু কয় বেলা খাওয়া হয়, এবং নামাজ যদি পড়েন বা অন্য অবসর সময়। আমরা চলে যাচ্ছি কবির কাছে। কবি। অনেক ধন্যবাদ দুজনকেই। দুজন আমার এত প্রিয় যে বললাম যে আমি এদেরকে টেলিফোন না করে আমি থাকতে পারি না। আমাকে কথা বলতে গেলে মনে হয় যে বিশ্বের সাথে শুধু না, আমার পাশের বাড়ির সাথেও কথা বলতে গেলে বা আমার কারোর সাথে গল্প করতে গেলে আমি দুটো মুখ বেছে নিই। তারপরে সৌরভকে আমি হয়তো কাছে পাই, আমি হয়তো টেলিফোনে কথা বলি, ডেলি দুবার ফোন করি ওকে। একবার ধরে, একবার ধরে না, বা দুবার ধরে না, পরে ফোন করে। আর মিঠুনকে আমি মাঝে মাঝেই আমি মানে খুব ভোরে ফোন করি ইদানিং, উম, যে কিছু কথা হয় তার সাথে। তো তাহলে আমার রুটিনটা আরম্ভ হচ্ছে ঠিক এরকম যে আমি সন্ধ্যা থেকে আরম্ভ করি। আমি বিকেলে আমি দুটোর সময় ঘুমে, দুপুর দুটোই আমি ঘুম যাই। তার আগে কথা আমি পরে আসছি। দুপুর দুটায় ঘুম গিয়ে আমি 4টা, 4:30টায় উঠি। উঠে এই, আমি আমার দৈনন্দিন যে কাজগুলো আছে তার মধ্যে একটা হলো নামাজ। এই নামাজ পড়ি আমি। নামাজ পড়ে আমার এই যে নামাজের যে সূচি আছে, দ্বিতীয়বার আমি বলবো না, সেটা নামাজের সূচি অনুযায়ী নামাজ পড়ি আমি। পড়ে রাত 4টা, এই 4টা থেকে আমি আরম্ভ করি আমার যাত্রা। যাত্রা শেষ হয়
9টায়। 9টায় আমি খাওয়া দাওয়া সব শেষ করে আমি কফি খাওয়া শেষ হলে আমি ঘুম যাই। তা আমার যা যাবতীয় করণীয় এই সময় করি। তারপরে ফেসবুকে ঢুকে আমি এই সময় কিছু প্রশ্নের উত্তর দিই, কিছু কবিতা যদি মনে হয় একটা কবিতা লিখে আমি ছেড়ে দিই। এই হলো আমার কাজ। নিয়ে আমি রাতে 9টার সময় আমি ঘুমাতে যাই। রাতে রাতে ঘুমাইয়ে আমি উঠি 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে। মানে মোটামুটি ভাবে 2 ঘন্টা ধরে নেওয়া যায় সব মিলে, যে ঘুমাবার চেষ্টা এবং ঘুমানো নিয়ে এবং আয়োজন নিয়ে। এই 2 ঘন্টা যদি আমি 9টা হয় তাহলে আমি 11টার মধ্যে উঠবই। এই যে আরম্ভ হলো রাত জাগা, আমি পড়ি লিখি এই সময়টা আমার চলে যায় আমার একেবারে সকাল 6টা পর্যন্ত। এই সময় আমি মিঠুনকে পাই এবং মিঠুনের লেখাগুলো পড়ি ফেসবুকে। 5, 5:30 থেকে বা 5:15 থেকে আরম্ভ করি পড়া, এবং আমি হয়তো 6:15 পর্যন্ত বা 6:30 পর্যন্ত আমি ফেসবুকে থাকি। তাই মিঠুনকে পাই তখন। মিঠুনের একটি লেখা পড়ি, দুটো লেখা পড়ি, তিনটে লেখা পড়ি। তারপরে আমি ঘুমিয়ে যাই এবং 12:30টায় উঠি। এই 12:30টার মধ্যে, এই সময়গুলোর মধ্যে কারোর সাথে আমার দেখা হয় না। এই 4টার পরে যখন 8টার সময় ভাত আমি খাই রাতের খাবারটা, এরপরে দিন আমার 12টার মধ্যে কারোর সাথে দেখা হয় না বাড়ির। আমি ঘুমিয়ে যাই সকালে। ঘুমিয়ে গিয়ে আমি হয়তো 2টো বিস্কিট খেলাম, 2 গ্লাস পানি খেলাম, পানি খেয়ে আমি ঘুমিয়ে গেলাম। একেবারে টানা 6 ঘন্টা আমি ঘুমাই। টানা 6 ঘন্টা বা 5 ঘন্টা। 1 ঘন্টা ঘুমাই এই যে রাতে ঘুমালাম এখন, তারপরে সারা রাত তো জাগবো। আর এই সময়টুকু, এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময়, এটা আমার খুব নিশ্চিন্ত ঘুম। এই ঘুমটা আমি এত গভীর ভাবে আমাকে সাহায্য করে রাত জাগার এবং লেখার। এই সময়ের ভিতরে আমি আমার কাজগুলো, কেন এরকম হলো আমার হঠাৎ করে, আমি যে জীবন যাপন করতাম যেরকম আমার ঘুমের টাইম ছিল, এটা বদলে গেল কেন? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি নিজেই প্রশ্ন করলাম নিজেকে। উত্তরটা হলো এই, যে আমি উপন্যাস লিখতে আরম্ভ করলাম। সেটা প্রায় 5 মাস, 5.5 মাস আগে উপন্যাস লিখতে আরম্ভ করলাম। এই উপন্যাস লিখতে 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 দেখলাম এই তো চলতেই আছে, এ তো থামার কোনো লক্ষণ নেই। এই এখন আছি বাংলাদেশে, বাংলাদেশ থেকে হারিয়ে চলে গেলাম এক কাশবনের ভিতর দিয়ে ভারতে। ভারতে গিয়ে আমি এই যে হারিয়ে গেলাম, তারপরে আমি চোরাচালানিদের সাথে যুক্ত হয়ে আমি চোরাচালান করতে লাগলাম। মানে আমি একজন লেবার হিসেবে তাদের কাজ করতে লাগলাম। এই লেবার হিসেবে কাজ করতে করতে আমার এই যে সাহিত্যটা তখন আরম্ভ হয়ে গেল এখান থেকে। তারপরে আমি আশ্রয় কোথায় পাবো ওখানে? তখন আমি আশ্রয় খুঁজে পাওয়ার আমার পরিচিত এলাকা, কিন্তু এগুলো মুক্তিযুদ্ধে দেখা পরিচিত এলাকা। এই এলাকাটা জাস্ট একটা কাশবন ঢুকে গেছে ভারতের ভিতরে আর বাংলাদেশে। যদি কাশবনে কেউ ঢুকে গিয়ে বেরোতে পারবে না, ভারতে গিয়ে বেরোতে হবে। তো আমি জানতাম না, আমি কাশবনে ঢুকে গিয়ে আর বেরোতে পারি না, ডাইনে যেতে পারি না, বাঁয়ে যেতে পারি না। আমি সোজা হেঁটে আমি চলে গেলাম, গিয়ে ওরা বললো যে তুমি তো ভারতে ঢুকে গেছো। তো এই উপন্যাস আরম্ভ হলো। আমি এই উপন্যাসকে থামাতে পারলাম না। লিখে যায় লিখে যায় লিখে যায় তাকে, মানে এখান থেকে কলকাতা, কলকাতা থেকে কাশ্মীর, কাশ্মীর থেকে এই দিনের পর দিন বিভিন্ন রকম ভাবে আমার কাছে টাকা আসে। বিভিন্ন জনের উপদেশ শুনি, বড় বড় মানুষের, যারা টিচার, যারা এর মধ্যে কলকাতা ইউনিভার্সিটি। এই যে এগুলো নিয়ে আমি আরম্ভ করলাম। দেখছি যে দিনের পর দিন আমার কবিতার ইয়ে বাড়তে থাকছে, মানে আমার লেখার। আমিও লেখার পিছনে ছাড়ি না, যে যখন লেখা আসছে আমি লিখে যাব।
যার ফলে আমার একটা রুটিন তৈরি হলো যে সারা রাত লেখা, সারা রাত ঘুমানো, সারাদিন ঘুমানো 4টা পর্যন্ত, সকাল 6টা থেকে একদম 4টা পর্যন্ত ঘুম, এর মধ্যে একটু খাওয়া, ওই যে বললাম নামাজ, খাওয়া এবং খাওয়ার পরে দুটোর সময় ঘুম, আবার 4টায় ওঠা। এই 4টা পর্যন্ত ঘুমের পরে আমি ফেসবুকে ঢুকি কম। আমি আমি ঢুকি ঠিক সন্ধ্যায়, সূর্য ডোবার পরে আরম্ভ করি ফেসবুকে ঢোকা। তখন আমি একা হয়ে যাই, এত একাকিত্ব বোধ করি যে আমি তখন সৌরভকে ফোন করি। সৌরভকে ফোন করা একটা আমার এটা হয়ে যায়, দায়িত্ব হয়ে যায় যে সৌরভকে একটু ফোন না করলে আমার সময় কাটে না। ওই বাকি সময়টুকু তখন আমি সবকে ফোন করে পাই না, ওই না পাওয়াটাও একটা আমার কাজ। এই যে না পেলাম না, কিন্তু এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, পেলাম না। তখন আমি লেখালেখি আরম্ভ করি না, কিন্তু লেখালেখি আরম্ভ করি ঠিক আমি রাতে 11টায় বা 11:30টায় বা 12টায়। এই 12টা থেকে 6টা পর্যন্ত আমি টানা লিখে যাই। এই টানা লিখে যাওয়াটা আমাকে যে সাহায্যটা করেছে এই সময়ে, যে একটা 772 পৃষ্ঠার উপন্যাস একটার খণ্ড আমার লেখা হওয়ার পরে দ্বিতীয় খণ্ড লেখা চলছে এখনো, আমি দেখলাম যে আর ঘুম আসে না আমার। আমার পুরোনো রুটিনে আমি ফিরে যেতে পারি না, আমি যেহেতু বাইরে যেতে পারি না। আমার বাড়ি থেকে কেউ, আমার একটি ছেলে একটি মেয়ে, তারপর আমার স্ত্রী, কেউ আমরা বাইরে যাই না। তো আমার এর মধ্যে আমার স্ত্রীর করোনা হয়ে গেল, তাতে সেও প্রায় মাস 2 ভুগলো। তারপর থেকে কেউ আমরা বাইরে আর যাই না, তো বাইরে যায় না। এই অবস্থায় আমার ছেলে, ও তো বাসা থেকেই অফিস ওদের করানো হয়, ব্রিটিশ বিবিসিতে চাকরি করে, যেহেতু সেহেতু ওরা রাতে ওরা কাজ পছন্দ করে। তো ও ওই লন্ডনের সাথে ও যোগাযোগ যখন করে তখন তোকে রাতে কাজ করতে হয়, তো 12টার পরে কাজ আরম্ভ করে। তো আমরা এইভাবে আছি, আমরা একটা বাড়ির মধ্যে এভাবেই আছি, যে যার মতো স্বতন্ত্র থাকার ব্যবস্থা আছে, যে কেউ কারোর সাথে দেখা না করলেও এ বাড়িতে খাওয়ার সময় হয়তো যার যার দরকার তারা একসাথে দেখা হয়। আর যদি কারো ইচ্ছা হয় যে হ্যাঁ আমি 2টো ঘর 3টে ঘর ঘুরে আসি, 2-3টে ঘর ঘুরে এসে দেখা করি। এই হচ্ছে দৈনন্দিন রুটিন। এর বাইরে আমাদের কোন রকম থ্রিল বলা হোক আর যাই বলা হোক না কেন, কোনো কিছুর ভিতরে আমরা আহ, মানে আর কোনো আস্বাদন পাই না। এই আস্বাদন আমার দরকার নাই, কিন্তু আচ্ছা। আমার তো আমার বাইরে যাওয়া তো দরকার, মাঝে মাঝে তো কিছুটা আড্ডা দেওয়া দরকার। হ্যাঁ, এই আড্ডাটা আমার হয় না। একটু বাইরের বাতাসের সাথেও তো একটু বাতাসের বাইরের খোলা আকাশের নিচে নিচে তারও একটু স্পর্শ দরকার। খোলা আকাশ দেখারও এ, একটা দৃষ্টির ব্যাপার আছে, যে না দৃষ্টির আমি আনন্দ, চোখের আনন্দের জন্য খোলা আকাশ দেখা দরকার। আমি বারান্দাও যাই না, কারণ আমার নিজের বারান্দা নাই আমার ঘরের সাথে। এটি একটা চিপা ঘর, তুমি দেখেছো রব? না এই না, ঘরের হ্যাঁ আমি মধ্যে দেখেছি একদম। হুম, এটা রেকর্ডিং রুমের মতো বলা যেতে পারে, স্পেসি হ্যাঁ দেওয়া হ্যাঁ একদম হ্যাঁ, শেপ করা। এটা 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 তো রেকর্ডিং যাই হোক। রুমের মতোই ঘর, নিঃশব্দ ঘর। একটা ঘর, ঘরের মধ্যে একটা চিপা ঘর, ঘরের মধ্যে দিয়ে আচ্ছা ঢুকতে হবে, যে একটা চিপা ঘরের মধ্যে থাকবে। এই ঘরের মধ্যে আমার আচ্ছা। জীবন, এবং মনে হয় যে বাকি জীবনটা আমার এই ঘরের মধ্যে এইভাবেই কাটবে। এটা আমি হুম ভাবি যে লেখা আর বন্ধু বলতে ফেসবুকে এই যে আজকাল যে এরকম ভাবে দেখা হচ্ছে, এই দেখা, যদি কোনোদিন হুম। করোনার এটা প্রভাবটা যায় এবং বেঁচে থাকি আমি, তাহলে আবার আমি হয়তো সেই জীবনে ফিরে যেতে পারবো। খুব দূরের না, সেটিরও 2 কিলোমিটার দূরে হয়তো গিয়ে একটা কফি শপে গিয়ে আমরা কফিতে শপে আড্ডা মারতে পারবো। এর অতিরিক্ত আমি কারোর সাথে দেখা করা আমার পক্ষে সম্ভব হয় না, এবং আমি আচ্ছা কোথাও আচ্ছা। যাই না। বইমেলা আপনার হয়। এই মিঠুন দা। আপনার এই রুটিনটা হুম। মার্চ মাস থেকে শুরু হয়েছে। যদি মার্চ মাস থেকে রুটিন শুরু হয়, তাহলে তার আগে তো আপনি বলেছেন যে আপনি একটু আহ, মানে কি বলবো, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। শুধু বাইরে যাওয়া না, সময় পেলেই পাহাড়ে এখানে ওখানে চলে যেতেন।
তো এই যে এখন বাইরে যাচ্ছেন না, প্রায় 6-7 মাসের বেশি হয়ে গেল, এই যে কবিতা লেখার জন্য যে হৃদয়ের প্রস্তুতির দরকার আছে, হ্যাঁ, শুধুমাত্র তো ঘরে থেকে বা ফেসবুকের যে থ্রিল এটা নিয়ে তো আসলে কবিতা লেখা হয়তো যায়, কিন্তু বাইরের যে অভিজ্ঞতার যে দরকারটা, সেই অভিজ্ঞতার দরকার, অভিজ্ঞতার সাথে যে আমাদের কি বলে ওটাকে, যে আমাদের হৃদয়ের প্রস্তুতির যে জায়গাটা, বাইরে না যাওয়ার জন্য কি সেই হৃদয়ের প্রস্তুতিতে কোনো ঘাটতি হচ্ছে কবির কবিতা লিখতে? 100 বার। এটা তো বুঝতে হবে যে আমি ব্যক্তিগতভাবে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সফর করেছি যেটা বন্ধ আছে। সেটা হলো ইন্ডিয়ার সাথে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমি অনুষ্ঠানের আমন্ত্রণ পেলে আমি সেসব জায়গায় যাই, কলকাতা যাই। তারপরে পশ্চিম মানে যেটাকে বলে উত্তরবঙ্গ, ওদের ওদের উত্তরবঙ্গ বলে একটা জায়গা আছে, যেটা হলো গিয়ে আমাদের দিনাজপুর, রংপুর, এই তারপরে এই বিশেষ করে আসামের দিকের সীমান্ত কিছুটা আছে, মানে যেটাকে বলে কোচবিহার, এটাকে বলে উত্তরবঙ্গ। দিনাজপুর, রংপুর এবং কোচবিহারের সাথে এটাকে ওরা উত্তরবঙ্গ বলে। জলপাইগুড়ি জেলা, ডুয়ার্স, দার্জিলিং, এসব। তো এসব জায়গায় তো আমি ঘুরেছি এবং আমার সাথে আমার দল গেছে সেখানে। আবৃত্তিকার শামসুজ্জোহা গেছে, আমাদের দলের ভিতরে ছিল ও একটা গানের দল ছিল, একটা ছিল উম, বিশেষ করে বক্তৃতা দেওয়ার জন্য আমরা ওই মুজাফফর ছিল আমাদের দলে। তো মুজাফফর সে পরে ছুটি পায়নি, যেতে পারে নাই। তো আমরা দার্জিলিং তখন ঘুরে আসলাম। দার্জিলিং দেখা, সেই রবীন্দ্রনাথের দার্জিলিং এর টয় ট্রেন দেখা, সেই আমাদের দার্জিলিং এ গিয়ে দার্জিলিং এর যে জীবন, যে বাড়িঘর, তার নির্মিতি, তার পাখি, তার প্রত্যেকটা মানুষের জীবনযাপন, আমরাই ঘুরে ঘুরে দেখলাম। তারপরে ডুয়ার্সে গেলাম। ডুয়ার্স একটি বড় পয়েন্ট সাহিত্যে, বাংলা সাহিত্যে। ডুয়ার্সে জঙ্গল আছে, সেখানে এখনো প্রচুর হাতি আছে, গন্ডার আছে, সব আছে। ডুয়ার্সে গেলাম। ডুয়ার্সে এবং ময়নাগুড়ি বলে একটা জায়গা আছে, সেখানে মিলে 2500 রেস্ট হাউস আছে, যেখানে ইন্ডিয়ান পিপুল তারা জানে এবং তারা ট্যুরে আসে এবং অবসর যাপন 2 দিন 3 দিন করে তারা চলে যায় এই এই জঙ্গলে। তাদের বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে চলে যায় ও তারা দার্জিলিং পর্যন্ত যায়, কেউ গ্যাংটক পর্যন্ত যায়। তো এই পর্যন্ত এগুলো যাওয়া এবং এগুলো দেখার মধ্যে আমি সমভূমির মানুষ। তো আমি গেলাম পাহাড়ে, আমি গেলাম জনগণের মাঝে রায়গঞ্জে। রায়গঞ্জ একটা জেলা, ওদের আলাদা, অনেক ইয়ে থেকে, শিলিগুড়ি থেকে প্রায় 4-5 ঘন্টার রাস্তা বাসে আমি গেলাম। সেখানে বিরাট মানে অভ্যর্থনা। তারপরে আমি গেলাম এই ইয়েতে শিলিগুড়িতে, সেখানে আমার একটা অনুষ্ঠান। আর একটা সবচেয়ে বড় অনুষ্ঠান ছিল যেখানে 4 জন বিধায়ক আর একজন লোকসভার সদস্য, ওদের বিধান বড় যেটা সভা দিল্লিতে হয় তার সদস্য, সবাই মিলে আমি প্রধান অতিথি হয়ে বাংলাদেশের পক্ষ থেকে আমি সেখানে বক্তৃতা দিলাম যে রবীন্দ্রনাথের উপরে। তো এই একটা, তারপরেই আরম্ভ হলো কাশ্মীর যাওয়ার কথা। আমরা তো সমভূমি দেখে আসলাম, আর দেখে আসলাম পাহাড় ও ভারতেরই। তারপর মনে হলো কাশ্মীর, দিল্লি এবং তার সাথে আমরা যোগ করলাম কলকাতা। এটি আমরা দেখে আসলাম। তো কাশ্মীর দেখা একটা হচ্ছে গিয়ে সবচেয়ে জীবনের মানে একটা বড়ই, যে যারা হয়তো দূরে যেতে না পারে, যেমন জার্মানির পাহাড়ের কথা লিখে আমাদের মিঠুন, সে পাহাড়ের কথা লিখে মিঠুন বারবার। তো আমরা সে পাহাড়গুলো কোথায় পাবো? যে পাহাড় আমাদের পাক ভারতে আছে, যে নানা রকম পাহাড়, এই কাশ্মীরের পাহাড়ের যে বৈচিত্র্য, আমি 4টি পাহাড় দেখেছি, 4 রকম। 4টি পাহাড়ের বৈশিষ্ট্য 4 রকম। এবং কাশ্মীরের ঠিক এটি
প্রায় 50 কিলোমিটারের ব্যাসার্ধের মধ্যে এ পাহাড়গুলো আছে। তো কাশ্মীরে কোন দিকে তাকালে যে পাহাড় দেখা যাবে না এটা আমি ভাবতে পারি না। না এটি আমার কবি, মনে আমি একটু বলতে চাচ্ছি হ্যাঁ, আপনার কথার সাথে যে মনে করেন অনেক দিন তো বাইরে যাচ্ছেন না, তাই এখন এই যে পাহাড়, এখন এই যে পাহাড় বা এই যে চিত্র, এই যে চিত্রকল্প, যে আপনি এখন হয় ফেসবুকে দেখছেন বা আপনার যে স্মৃতিতে যে পাহাড় ছিল সেটা দেখছেন, এখন কবিতা এবং উপন্যাসে যখন এটা আনছেন, তখন সেই চিত্রকল্পগুলো স্মৃতি থেকে নেওয়ার সময় কোন জায়গাটায় নিজের কাছে আচ্ছা। কমতি লাগছে সেটা একটু জানতে চাচ্ছি। মানে কমতি আমি যে বাইরে যাচ্ছি কমতি না, এখন সেইটা রুটিনে ফেলতে কত কষ্ট হচ্ছে একজন কবির, কারণ আপনাকে তো আগের রুটিন থেকে সরে এসে বর্তমান রুটিনে আসতে হচ্ছে। কারণ আমরা আজকে আপনার একদম দৈনন্দিন জীবন নিয়ে কথা বলছি, তো যে আমার এবং তানজিরের সবসময় একটা কৌতূহল যে আপনার প্রতিদিনের জীবনটা কিভাবে হয়। কারণ আপনি কিন্তু অনেকবার বলেছেন যে কবিতা লেখার ক্ষেত্রেও আমাদের রুটিন করতে হবে। তো আপনি তো কবিতা লেখার পাশাপাশি উপন্যাসও লিখছেন। তো সেই ক্ষেত্রে কোন জায়গাটায় ফাঁকা লাগে, সেই ফাঁকা ফাঁকা লাগার না জায়গাটাও না, দৈনন্দিন রুটিনের আমি ক্ষেত্রে যে আপনি কিভাবে দেখেন? আমি আমি যে কটা ভ্রমণ করেছি খুব 2 বছরের মধ্যে, এই 2 বছরের ভ্রমণটা কিন্তু কম ছিল না। এই ভ্রমণটা হুম, অনেক রকম ভ্রমণ ছিল। এর মধ্যে একটা ছিল সৌদি আরব ভ্রমণ। সৌদি আচ্ছা। আরবের যে একদিকে, তার আগে আমরা গেছিলাম, সৌদি আরবের আগে আমরা গেছিলাম বরিশালের দিকে, ভোলা, বরিশাল এবং উপকূলের অঞ্চলের ব্যাপারটা দেখেছি। তো আমার ছোটকাল না, আমার ছাত্রকালে আমি গোটা সুন্দরবন দেখেছি, এই উপকালটা আচ্ছা। দেখেছি। এখানকার জীবনযাপন আমি দেখেছি, মহেশখালী জীবনযাপন, চট্টগ্রামে গিয়ে, কক্সবাজার গিয়ে ওসব এলাকা, মানে ও এলাকার চারদিকে প্রায় 75 কিলোমিটার ব্যাসার্ধে গেছি। তারপরে গেছি সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন আমার একটা জীবনের একটা ভ্রমণ, ভালো ভ্রমণ। তারপরে আমি গেলাম উপকূল। তো দেখছি এই যে উপকূলগুলো দেখছি আর পাহাড় দেখছি একদিকে, কন্ট্রাস্ট গুলো। আবার গিয়ে দেখছি শুকনো একটা জায়গা, সৌদি আরব। এবং সেটা এমন একটা মিথের জায়গা, যে মিথের জায়গাতে আপনার মিথ ছাড়া কিছুর উপরে বিশ্বাস নেই। আরব দেশে, হুম। এ- এই আরব দেশকে যারা হজ করতে গেছে, তারা এক চোখে দেখে, যে হজ করার চোখে। আমি আর যারা ঘুরতে গেছে হজ, তাদের আলাদা। আপনি কি ওখানে উটে চড়েছিলেন, উটের পিঠে চড়েছিলেন মরুভূমিতে? উট আমি একটিও দেখিনি। আচ্ছা। উট দেখেছি অজস্র, তার মানে খোয়াড়ে, যেখানে উট পালন করা হয় কিন্তু মরুভূমিতে বেদুইনদের সাথে। দেখেননি? কিন্তু কেউ উঠে চড়ে আছে এরকম আমি দেখিনি, বা ঘোড়ায় আচ্ছা। চড়ে আছে, যে তেজি আরবীয় ঘোড়ার কথা বলে, এটা হুম আমি হুম। দেখিনি কখনো। আচ্ছা ওখানে কবি, এখন একটা ওখানে কথা একটু বলতে চাই। যেহেতু আমরা আমাদের দর্শকরা একটু আরো একটু কৌতূহলী হয়েই আছে যে আসলে রুটিনের ব্যাপারটা, আমরা তো আসলে প্রশ্নটাই ছিল যে আপনার এই যে ভ্রমণের বিষয়টা সেটা এখন ভিতরে থেকে কিভাবে লেখার ভিতরে আসে। তো আপনি অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। এখন যেটা আমি জানতে চাই ব্যক্তিগতভাবে যে মানে রুটিন করার ক্ষেত্রে আপনি কি লিখে রাখেন যে এইটার পরে এটা করব, নাকি অলরেডি মুখস্থ হয়ে গেছে? আর আর একটা ব্যাপার, যে আপনি বললেন যে আমাকে কল করেন, তানজিরকে কল করেন, আমরাও আপনাকে কল করি, সেটা তো ঠিক আছে। এ বাদে আর কোন কোন বর্তমান সময়ের কবিদের সাথে আপনার যোগাযোগ হয়? আপনার আরো ফ্যামিলি মেম্বার, তাদের সাথে কথা হয় কিনা, এবং সেই ব্যাপারগুলো আপনি কিভাবে মেনটেন করেন সেটা একটু জানতে চাচ্ছি। যেমন আমি হচ্ছে লিখে রাখি যে হ্যাঁ, এরকম আমার আছে, লিখে রাখি। তো আপনি কিভাবে এটা মেনটেন করেন আপনার রুটিনটা, সেটা একটু যদি না দর্শকদের না বলেন। না না, আমার পরিবারের কারোর সাথে, আমার আমার ভাইয়েরা আছে ঢাকা শহরে, বোনেরা আছে ঢাকা শহরে, আমি কারোর সাথে টেলিফোনে যোগাযোগ রাখি না। আমি কাউকে ফোন করি না। আমার বড় ভাই মাঝে মাঝে ফোন করলে ফোনটা রিসিভ করি, এবং এটাই মাসে একবার হয়তো কখনো মনে হলে আমি ফোন করি, হয়তো কোনো ঘটনা ঘটলো পরিবারে, সেটা ফোন করি। কিন্তু সার্বিকভাবে আমার স্ত্রী এটা মেনটেন করে, যে যোগাযোগ করা পরিবারের সাথে। তাহলে আমার পরিবারের সাথে যোগাযোগের ক্ষেত্রে আমার কোনো ভূমিকা নেই। কিন্তু আমি যতগুলো ভ্রমণ করেছি, সাহিত্য নিয়ে ভ্রমণ করেছি ইন্ডিয়াতে। আর আমি ভ্রমণ করেছি আমার ভাইজির সাথে, ছোট ভাইয়ের সাথে
কারণ আমি একা তো কোথাও যেতে পারি না। ওই ছোট ভাই আমাকে নিয়ে যায় সাথে করে। সে আমাকে নিয়ে যায়, আমার বড় ভাইকে নিয়ে যায়, কখনো আমাকে নিয়ে যায়, শুধু নিয়ে যেয়ে বিভিন্ন জায়গায় দেখায় আমাকে, উপকূল দেখায়। যেটা আমি বললাম যে আমরা গেলাম বরিশাল, আমরা গেলাম ভোলা, আমরা গেলাম চরফ্যাশন, আমরা গেলাম চর শশীভূষণ, আমরা এরকম ব্যাপারে চর কুকরি মুকরি গেলাম, যেটা সমুদ্রের মধ্যে। এরকম বহু চরে গেলাম আমরা, নারিকেল চরে গেলাম। এসব চর, নিঝুম চর আছে, নিঝুম দ্বীপ, এ গেলাম। হুম। সেটা আমার ছোট ভাই আমাকে হাত ধরে নিয়ে যেত, যে আমি পড়ে যেতে দুবলার পারি। চরে কি গিয়েছেন? দুবলার চর? দুবলার চরটা আমি গেছি এ কথা বলতে পারবো না, যাইনি এটা বলতে পারবো না। কারণ আমি 1975-76 সালে যখন, মানে 1972-73 থেকে আরম্ভ করে 76 সাল পর্যন্ত, আমি যখন সুন্দরবনের মানে ঠিক কোল ঘেঁষে একটা খালের ভিতরে, মানে একটা রেস্ট হাউসে থাকতাম মাঝে মাঝে গিয়ে। তো সেই রেস্ট হাউসে আমাকে রাখা হতো, এবং আমাকে কখনো খুলনা শহরে আমাকে এন্ট্রেন্স দেওয়া হতো না। এটা যে আমি হয়তো বা কোনো রকম মানে রাজনীতির সাথে জড়িয়ে পড়বো, তা আমি হুম। আচ্ছা আচ্ছা। থাকতাম। আমাকে সুন্দরবনে আমাকে রাখা হতো, সুন্দরবনে কাল ঘেঁষে, এবং যা সে খাওয়ার কারণে দাওয়ার দরকার। সেই, হ্যাঁ হ্যাঁ, সেই সময়ে হয়তো দুবলার চরে যাওয়া হতো। যাই হোক, আপনাকে তা আরো আমি গল্প হবে। দুবলা, আমি, জি জি, বলুন 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 আহ, বলুন, শেষ না করুন। না, তোমাকে আমি যে ঘোর লাগা ঘোর গল্পটা দিয়েছি, বইটা, হ্যাঁ যে হ্যাঁ, এই যে বইয়ের এই যে মধ্যে, ঘোর লাগা ঘোর। হ্যাঁ, সেই ঘোর লাগা ঘোরের মধ্যে গোটাটাই হচ্ছে সুন্দরবন এবং দুবলার চরের গল্প, গোটাটাই। অতএব আচ্ছা। আমি, আমার স্বপ্ন জাগতো আমি একটা চর কিনবো ওখানে, মানে একটা চর কিনবো, ওখানে ছোট্ট ছোট্ট দ্বীপ আছে কিছু, ওই দ্বীপগুলো একটা কিনবো আমি। এই আমার বড় জীবনের নেশা ছিল, যে আমি কিনে ফেলবো সব, এই একটা দ্বীপ কিনে ফেলবো। তো বাহ, এটা থাকলো মনের মধ্যে। অসাধারণ স্বপ্ন। হ্যাঁ যাই তো হোক, না কবিকে আর কি, যেটা আর কি আরো শুনবো, তার আগে একটু শ্রোতা দর্শকরা অনেকেই মন্তব্য করেছেন, কবিকে একটু শোনাই। আশা করি ভাল লাগবে। দেখছি প্রথমেই মানবেন্দ্র বিশ্বাস লিখেছে, প্রিয় কবি ভাস্কর দা আর মিঠুন দা, আমারও কবিতা লেখার অনুপ্রেরণা। তানজির সৌরভের কবিতার ও আমি একজন ভক্ত, তার আবৃত্তি আমার প্রাণ ছুঁয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। তিনি সবার কথা বলেছেন, আমাদের পরিচিত আরেকজন কবি মানবেন্দ্র বিশ্বাস। আমাদের সাথে আছে মুকুট মেহেদি, খুলনা থেকে একজন আবৃত্তিজন, সংস্কৃতিজন, আবৃত্তি শিল্পী, ভালো সাংগঠনিক ব্যক্তিত্ব মুকুট ভাই, তিনি অভিনন্দন জানিয়েছেন আমাদেরকে। আমাদের সাথে দেখছি এই সময়কার বর্তমান সময়ের আর একজন উদীয়মান কবি কিশোর ফয়সাল আছে। তিনি লিখেছেন, প্রিয় কবি ভাস্কর চৌধুরী এবং প্রিয় মানুষ মিঠুন দাকে একসাথে দেখে ভালো লাগছে, ধন্যবাদ। আমাদের সাথে আছেন কবি চাষা হাবিব, উনি বগুড়াতে থাকেন। উনি গবেষণাধর্মী কাজ করেন এবং কবিতা লেখেন, উপন্যাস লেখেন। সম্ভবত এবার তার একটা বই আসবে কড়া উপজাতিদের উপরে, মৌলিক হ্যাঁ, কাজ আমি তার আমি জানি, গবেষণাধর্মী। এটা আমি জানি, আমি জি জি, জানি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ। করার তো উপরে ও তিনি, কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আপনার সাথে আলোচনা হয়েছে, তার কথা আমি বলেছিলাম। তো হ্যাঁ, চাষা হাবিব ভাই শুভকামনা জানিয়েছেন, প্রিয় কবি হ্যাঁ, ভাস্কর দা শুভেচ্ছা ও অভিনন্দন। হুম, তো যাই হোক, হুম, আরো মন্তব্য আছে, সেগুলো আমরা দেখবো। আমরা আবার চলে যাচ্ছি কবির কাছে। কবি, হ্যাঁ। আমরা তো মোটামুটি দৈনন্দিন রুটিন শুনলাম, ঘোরাঘুরি, কবিতার কিভাবে সাজানো হয়। আমরা একটু পেছনের দিকে যাব, বর্তমান থেকে শুরু করলাম। পেছনে যেমন, আপনার পেছনের দিনের রুটিন গুলো কেমন ছিল? কিশোর বয়সে কেমন ছিল, যখন স্টুডেন্ট লাইফ ছিল, ছাত্র জীবনে কেমন ছিল, এবং পরবর্তীতে যখন যৌবনে কর্মজীবন শুরু হলো, বৈবাহিক জীবন শুরু হলো, তখন কেমন ছিল? ওই দুটো আমরা একটু শুনতে চাই, এবং এই তিনটার একটা সংমিশ্রণ করতে চাই, যে আর কোথায় কোথায় তানজিরের সাথে উত্থান আমার পতন একটু হলো। তানজিরের সাথে একটু যুক্তও করতে চাই আমি, যে আগের সময়ে যখন কবিতা লিখতেন ওই রুটিনের ভিতরে, সেই সময় কি এখনকার মতো এরকম রুটিন করে বা একটা সময় 1 ঘন্টা আমি কবিতার জন্য দিলাম এরকম, নাকি হুটহাট করে লিখতেন? আর এখন যখন আচ্ছা, কবিতা লেখেন তখন কি আসলেই রুটিন করে লেখেন কিনা, মানে ওর প্রশ্নের সাথে আমার এইটা জাস্ট যুক্ত করে দিলাম। আচ্ছা, এটাও আচ্ছা, আমি তাহলে, যুক্ত করে নিলাম। জি জি জি, হ্যাঁ, বলুন। বলো তানজিৎ, বলো তানজিৎ, তুমি হ্যাঁ, তোমার আমি প্রশ্ন হচ্ছে আগে বলছি, করো। তাহলে আপনার প্রশ্ন হচ্ছে পার্ট পার্ট হয়ে গেল, আমি তাকে এই জন্য স্মরণ করাচ্ছি, ভুলে যেতে পারে একসাথে অনেকগুলো প্রশ্ন হলে। আপনার হচ্ছে একটা আচ্ছা, প্রশ্ন, যে আপনার ছাত্র জীবনের রুটিন গুলো কেমন ছিল, এবং লেখালেখি সাথে এটা যোগ করবেন, লেখালেখি এবং
বৈবাহিক আচ্ছা বা আচ্ছা। কর্মজীবনে যখন ঢুকলেন যৌবনে, বৈবাহিক জীবনে এসে বা কর্মজীবনে আপনার রুটিনটা কেমন ছিল এবং লেখালেখির রুটিনটাও বা কেমন ছিল? তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল, সাথে শুধু লেখালেখিটা যোগ করে দেবেন। আচ্ছা, হ্যাঁ, লেখালেখি নিয়ে চাইতে আমার পড়া নিয়ে বড় প্রশ্নটা আছে, যে আমি বাহ, এটা আগে চমৎকার, আমি এটা আগে ভুলে গিয়েছিলাম পড়ার বিষয়। জি বলুন। তুমি হয়তো এ, আমি গোটা দুটো পত্রিকা তখন পেতাম। একটা পাকিস্তান, দৈনিক পাকিস্তান, তখন তো দৈনিক বাংলা পরবর্তীকালে যেটা হলো সেটা হলো দৈনিক পাকিস্তান ছিল। তার আগে শুধু ইত্তেফাক ছিল। ইত্তেফাক পত্রিকায় আমি, ইত্তেফাক পত্রিকা আর আমার বাড়িতে আব্বা নিতেন, আর দৈনিক বাংলা নিতেন আমাদের। আব্বা দেখলেন যে এই পত্রিকা পড়ে আমি মুখস্থ করে ফেলছে, আমি যাই পড়ি মুখস্থ হয়ে যায়। পত্রিকার মানে 4টি পাতা তো আমি মুখস্থ করি, মানে খবরের জন্য। তাছাড়া মফস্বল খবর অনেক কিছুই আমি মুখস্থ করে ফেলি। সাহিত্য পাতাগুলো আমি পড়ি, কিন্তু অতটা মনোযোগ দিই না আমি। বই পড়ি আমি, বাড়িতে যা মা আব্বার কালেকশন ছিল সেগুলো পড়তাম, আমার ফুফার কালেকশন ছিল সেগুলো পড়তাম। আহ, সেসব বইগুলো সাথে আমি মানে নিয়মিত এত বই পড়তাম, এবং এগুলো গল্প করতাম যখন আমার আব্বার এক মানে যিনি আশ্রয়দাতা ছিলেন এক সময়ের, যখন উনি পড়তেন, আব্বা পড়তেন, তার মামার বাড়িতে থাকতেন সে মালদহ, এবং কলকাতার সাথে যখন তার যোগাযোগ হয়, তখন আমার আব্বা প্রচুর বই জোগাড় করেছিলেন, এবং সেগুলো ছিল নীহারঞ্জন, শরৎচন্দ্র, ফাল্গুনী, আশুতোষ, উম, এবং এদের যে আপনার বিভিন্ন কিরিটি রায় নামে যে উনি লিখতেন যে, সেটা, এই বইগুলো আমি পড়তাম। এগুলো আমাকে তেমন না টানলেও যেমন তখন আমি পড়তাম। যেমন একজন আছে খন্দকার, ওনার নাম ছিল উম, ইলিয়াস, ধরুন কুষ্টিয়া বাড়ি। উনি লিখেছিলেন, আকবর হোসেন অবাঞ্ছিত, উনি লিখেছিলেন অবাঞ্ছিত, উনি লিখেছিলেন ঢেউ জাগে। তারপরে আরো জটিল কিছু বই ছিল, অদ্ভুত অদ্ভুত, যে যে যেমন ছিল একটা বই যে স্বামী স্ত্রীর মিলন কর্তব্য, এবং স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, স্বামী স্ত্রীর মিলন রহস্য এবং কর্তব্য, এটাও পড়ে পেলাম। আব্বা দেখে বললেন যে একে তো থামানো যাচ্ছে না, এ তো বইয়ের পোকা। আর আব্বা নিজেও ছোটকালে বইয়ের খুব ভক্ত ছিলেন। আব্বা একটা নিজের জমিতে উনি একটা লাইব্রেরি বানিয়ে দিলেন পাকা, এবং সেখানে একটা ঘর দিয়ে এবং একটা জায়গা দিয়ে উনি সেখানে বইয়ে আমদানি করতে লাগলেন। বইয়ের জন্য টাকা জোগাড় করতে 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 বিভিন্ন সরকারের বিভিন্ন ফান্ড থেকে টাকা নিয়ে তিনি আমাদেরকে প্রচুর বই এনে দিলেন। এই বই পড়ার কাহিনীটাই হচ্ছে এই কথা। তখন আমি এমন এমন বই পড়েছি, যেমন সুফিতত্ত্ব, জরাথুস্ট্র বাদ সম্পর্কে পড়েছি, ফ্রেডারিক নিৎসের, জার্মানের ফ্রেডারিক নিৎসের সেই সেজ অফ ফ্রেডারিক নিৎসে, এগুলো পড়েছি। সুফিতত্ত্ব পড়েছি। তারপরে পড়েছি বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ভাষার ইতিহাস। এগুলো পড়তে গিয়ে পড়লাম, কিন্তু আমাকে চাঁপাইনবাবগঞ্জের মতো একটা জেলা শহরে আমাকে বুঝাবার মতো একটি লোক পাওয়া গেল না, আমাকে বুঝিয়ে দিবে যে এগুলো, এগুলো বোঝাবার মতো একজন টিচারও পেলাম না কলেজের। তো আমি স্কুলে তখন পড়ি, আমি কবিতা লিখি, আমি কবিতা লিখি, কবিতাগুলো প্রতিযোগিতা হয় বিভিন্ন সময়ে পাবলিক লাইব্রেরিতে, সেখানে আমি কবিতা লিখি, প্রবন্ধ লিখি। এবং অদ্ভুত ব্যাপার যে আমি সে প্রবন্ধগুলো কিভাবে লিখতাম, বিভিন্ন পত্রিকা থেকে নিয়ে আমি পড়ে পড়ে ওখান থেকে আমি মানে কপি পেস্ট তো ছিল না, মোটামুটি ভাবে এখানে এই পত্রিকায় ওখানে এই লিখেছে, ওখানে এই লিখেছে, আমি লিখে বাংলাদেশের সাহিত্য সম্পর্কে একটা স্বাধীনতা উত্তর বাংলাদেশ সাহিত্য নিয়ে আমি একটা
লিখলাম, প্রবন্ধ লিখলাম। একটা লিখলাম পূর্ববঙ্গের রবীন্দ্রনাথ নিয়ে লিখলাম, একটা লিখলাম রবীন্দ্রনাথ ও পূর্ববঙ্গ এ নিয়ে লিখলাম। তিনটা প্রতিযোগিতায় আমি প্রথম হলাম। জুনিয়র গ্রুপ আছে এবং সিনিয়র গ্রুপ আছে, আমি জুনিয়র গ্রুপে। আমি সিনিয়র গ্রুপও লিখলাম, দুটোতে আমি ফার্স্ট হলাম। আমি প্রবন্ধে ফার্স্ট হলাম এবং আমি কবিতাতে ফার্স্ট হলাম। তারপরে স্কুলে আমি কবিতাতে ফার্স্ট হলাম, কলেজে আমি কবিতাতে ফার্স্ট হলাম, এবং আমি গল্প, কবিতা, প্রবন্ধ, একাঙ্কিকা যেটাতে আমি প্রতিযোগিতা করেছি আমি সেকেন্ড হয়ে নাই। আমার সারা জীবনে আমি আজ পর্যন্ত যতগুলো প্রতিযোগিতা অপ্রতিযোগিতামূলক এই, আমি কবিতা লিখেছি, আমি দ্বিতীয় হই নাই। আমার ইউনিভার্সিটি জীবনে যখন শেষ আমি করছি, সেই মুহূর্তে যখন আমি শেষ কবিতাটা লিখলাম ইউনিভার্সিটিতে যে প্রতিযোগিতার জন্য, সেটিতে আমি ফার্স্ট হয়েছিলাম এবং আমি সেখানেও চ্যাম্পিয়নশিপের পুরস্কার পেয়েছিলাম। অতএব লেখার সাথে আমি বরাবরই যুক্ত, এই কারণে যুক্ত ছিলাম, পড়ার সাথে যুক্ত ছিলেন বলেই আমি লেখার সাথে আমার এই যুক্তটা কাজে লেগেছিল। কবিতার ফরম্যাটটি করতে গেলে 69-70 দিকে আমরা পেলাম একটা বই নির্বান্ধ গুণের, এরকম চটি বই, এটাও নির্বান্ধ গুণের লেখা বই। এটার নাম হচ্ছে না প্রেমিক না বিপ্লবী, দ্বিতীয় বই। এই যে, তো এই চটি বইটা এতটাই নিকৃষ্ট কাগজে লেখা আজকালকার যুগে, যে এই কাগজগুলো কেউ পুই করতে, আমাদের কাছে এগুলো সোনা ছিল, একটা স্বর্ণ খনি এই কবিতাগুলো। তো এখান থেকে আমরা কবিতা লেখা শিখেছি, কবিতা পড়ে কবিতা লেখা শিখেছি। আমরা মূল ধারায় যখন আসলাম কবিতা লেখার জন্য ইউনিভার্সিটিতে, তখন আমরা কিন্তু রেগুলার লিখতে পারতাম না যদিও, কিন্তু আমাদের ভিতরে কবিতা চর্চা হতো, আড্ডা হতো। সেখানে হাসান আজিজুল হক যখন যোগদান করলেন, আবু বকর সিদ্দিকের মতো কবিরই যখন যোগদান করলেন বাগেরহাটের, উনি বাগেরহাটের মানুষ এবং বাগেরহাটের দৌলতপুর কলেজেও উনি ছিলেন, বাগেরহাট কলেজেও প্রফেসর ছিলেন উনি, গভর্নমেন্ট কলেজের। তো উনি আসলেন কবি, উনি উনিও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এবং উনি এরশাদের শ্বশুরও ছিলেন, বিদিশার বাবা। তো আচ্ছা আচ্ছা। তো এখন উনিও কিছু আমাদের শেখালেন। আড্ডা মারতে আসতেন আমাদের হোস্টেলে, হয়তো রাত 4টা পর্যন্ত আড্ডা মারলেন। হাসান আজিজুল হক রাত 4টা পর্যন্ত আড্ডা মারলেন। একজন আসলে আর একজন আসতেন তারপর পরে, এই যে আমরা আড্ডা মারতেন। আচ্ছা আড্ডা মারতে ওখানে ছিল, জি এই আড্ডায় বলুন ছিল বলুন। ইমরুল সোহেল ছিলেন, এই আমাদের বন্ধু জাফর আহমেদ তালুকদার ছিলেন, আমি ছিলাম, মাঝে মাঝে কল্যাণ মিরবর বলে এই দুজন বাগেরহাটের লোক আছে, তার মধ্যে একজন হলো জাফর তালুকদার, একজন হলো গিয়ে মানে কল্যাণ মিরবর, এরা ফকিরহাটের ছেলে। তো আমরা আড্ডা মারতাম। আড্ডা মারলে কবিতা সম্পর্কে, সুরিয়ালিজম, ফ্যাটার অস্তিত্ববাদ, এসব সম্পর্কে ওনারা কথা বলতেন, আমাদের প্রশ্নের উত্তর দিতেন। আমরা শিখছিলাম। কিন্তু কবিতা লেখার কথা যেটি আমাকে বলছে, জিজ্ঞাসা করেছে এই মিঠুন, সেটি যেটা হলো যে আমরা একটা সংগঠন তৈরি করেছিলাম কবিতার। সংগঠনের নাম হচ্ছিল যে কবিতা সারথী। এর আমন্ত্রণ পত্র ছাপানো হতো বাংলায় এবং একটা কবিতা দিয়ে। এটার দায়িত্ব ছিল আমার, কিছু কিছু দায়িত্ব ইমরুল সোহেল পালন করেছে, দু একটা জাফর একটা করেছে হয়তো, কিন্তু মূল কাজটা হলো টাইপ করা। এটা আমন্ত্রণপত্র তো আমি দিলেন। আমাদের অফিস হলো যে গণসংযোগ বিভাগ, রাজশাহী ইউনিভার্সিটি। ওখানকার যিনি চিফ ছিলেন নাজিম মাহমুদ স্যার, আমি আসবো তার কথাই আর একবার, কিন্তু নাজিম মাহমুদ স্যারের কথা। আচ্ছা নাজিম মাহমুদ অবশ্যই স্যার অবশ্যই। বললেন যে নাজিম মাহমুদ স্যার বললেন যে তুমি আমার টাইপরাইটার যখন ইচ্ছা তখন ব্যবহার করো, আমার টাইপিস্টকে তোমাকে দিয়ে দিলাম। তো উনি টাইপিস্টকে আমাকে দিয়ে দিল। তো আমি ওই সপ্তাহে, না এটা পাক্ষিক ছিল, আমরা পাক্ষিক একটা অনুষ্ঠান করতাম,
এই পাক্ষিক অনুষ্ঠানে যারা যোগদান করতেন তাদের মধ্যে ছিলেন মানে খুব বড় ব্যক্তিত্ব। তার হাসান আলী থাকতেন, আবু বকর সিদ্দিক থাকতেন, গোলাম বিন সামাদের মতো একটা ডিএসসি করা ফ্রান্সে থাকতেন উনি, তার স্ত্রী আসতেন, মুর্তজা বশির আসতেন। মুর্তজা বশির তখন মুরাল তৈরি করেছিলেন। তারপরে সনৎ কুমার সাহার মতো ব্যক্তিত্ব আসতেন। এরা কিন্তু এসে আমাদের কবিতা সম্পর্কে নানা কিছু শেখাতেন আর কি। আমাদের মূল কবিতা নিয়ে আলোচনা করতেন না, আমরা একটা করে কবিতা পড়তে হতো। তাহলে আমরা মাসে কবিতা লিখতে হতো দুটো, অবশ্যই দুটো কবিতা লিখতে হতো। এবং আরো যদি আমরা পারতাম তো আমরা কবিতা লিখতাম, কিন্তু আমরা রুটিন করে কোন কবিতা লিখেছি এমন মনে পড়ছে না। তখন আমাদের লেখার কোনো রুটিন ছিল না, আড্ডা মারাই ছিল রুটিন। এবং আড্ডা থেকে যে কবিতার জন্ম হয় এটা আমরা ঠিক ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে আমরা এক জায়গাতে আড্ডা মারলাম ঢাকাতে। তখন দেখা গেল যে প্রত্যেকটা আড্ডাই আমাদের লেখার জন্ম দিতে পারে। কবিতা শুধু কবিতা না, এটা আমাদের জন্ম দিতে পারে, গদ্যের জন্ম দিতে পারে। কারণ আমি 75 সালে যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি হাসান রাজুলকের সংঘর্ষ ইয়েতে এসে আমি পরপর 4টা না 5টা গল্প লিখলাম এবং সেটা সংবাদে আমি যখন পাঠালাম তখন সবচেয়ে বিখ্যাততম 8 পৃষ্ঠার সাময়িকী ছিল সাহিত্য সাময়িকী সপ্তাহে, সেটা সংবাদ। তো তারা ছাত্র অবস্থায় আমার পরপর 21 দিন পর পর একটা করে গল্প ছাপতো। এখান থেকে পাঠাতাম রাজশাহী থেকে, ওরা একটা পরের সপ্তাহে চেপে দিত। সোমবারে পাঠাতাম, ওরা রোববারে চেপে দিত। এইরকম সুবিধা নিয়ে আমি ঢাকায় পদার্পণ যখন করি তখন আমি বেশ একটা মানে প্রতিষ্ঠিত গল্পকার হিসেবে আমি পা দিয়েছিলাম। এবং তখনও আমার কবিতা কিন্তু আমি কবিতা নিয়ে আমি কিন্তু ঢাকা যাইনি। সেখানে আমরা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে পেলাম। আমি রুদ্র কেবল আসলো ঢাকাতে, সেটা আমি যখন ঢাকাতে পাশ করে গেছি মাস্টার্স তখন রুদ্র আসলো ঢাকা ইউনিভার্সিটি। আমরা একসাথে হলাম, আমরা আড্ডা মারলাম। আড্ডার পরে আমরা, শিহাব সরকার ছিলেন কবি, তো আমরা একটা কথা আমরা করলাম, নিজে অনুভব করলাম যে আড্ডা ছাড়া কোনো কিছু জন্ম হয় না। আড্ডায় কিছু কথা হয়, যারা আড্ডা মারে তাদের ভিতরে হয় যে আড্ডায় কিছু কথা বলা হয় কিন্তু কিছু কথা শোনা যায়। সে কথাগুলোকে আমরা সাহিত্যের সাথে যদি আমরা একসাথে করি, যে আমরা সাহিত্য নিয়ে আড্ডা করছি, তাহলে আমি কেন লিখছি, কি লিখছি, কি কিসের সাথে কি যুক্ত হতে পারে, তখন আমরা বুঝলাম যে সমাজ বাস্তবতার সাথে অর্থনীতির বাস্তবতা যদি আমরা না মিলাতে পারি তাহলে আমরা কিছুই লিখতে পারবো। সমাজ বাস্তবতা এবং অর্থনৈতিক বাস্তবতা আমাদের এক করতে হবে। অতএব মানুষের জীবনের কথা আমাদেরকে সেভাবেই তুলে আনতে হবে। তো এখানে আমরা গল্পের কাছে চলে আসলাম। আমি কিন্তু কবিতার কথা বলছি না। কবিতা লেখা আমার অভ্যাস এবং কবিতা আমি চর্চা করে যাই। এটার জন্য আমাকে কিছু করতে হয় না, আমাকে বই পড়তে হয়। ও বই বলতে আমি প্রচুর বই কিনতে পারতাম, তখন আমার সেরকম ক্ষমতা ছিল বই কেনার। বই কিনেছি আমি প্রচুর বই, আমি পড়তাম এবং আমি কবিতা লিখতাম। ছোট কবিতা লিখতাম, বড় কবিতা লিখতাম, বাংলা একাডেমির পত্রিকায় লিখতাম, দৈনিক বাংলায় লিখতাম, ইত্তেফাকে লিখতাম, সংবাদে লিখতাম, আচ্ছা। এরকম পত্রিকাগুলোতে লিখতাম। তো আমি পত্রিকায় যে লিখেছি প্রচুর, এগুলো সব বই হয়ে বেরোলো 84 আর 86 সালে, 87 সালে এবং 88 সালে। এই 3টে বই এবং 4টে বই বেরোলো যখন পত্রিকায় লেখাগুলো নিয়ে, তখন আমাদের মনে হচ্ছে পত্রিকায় প্রকাশ না হলেও কোনো লেখা কোনো কিছুতে দেওয়া যাবে না। এই আচ্ছা, যে আচ্ছা, লেখার ওটা একটা জীবনটা, মাধ্যম ছিল সেই সময়ের একটা মাধ্যম ছিল আর কি। পত্রিকায় যাওয়া মানেই হচ্ছে ওটা আর কি, কি বলে ওটার সবাই পরে আমি দেখে শুনে আর কি ওটা কবিতার এডিট হয়ে যাওয়া আমরা আর কি। কেন জানি না, মানে আমাদের মনে হতো, আমাদের কেউ বলেনি এ কথা, কিন্তু মনে হতো যে সবাই তো পত্রিকায় না লিখে তো কেউ ছাপে না। তো আচ্ছা, হাসানাজুল হক কিন্তু সবসময় আমাদের পিছনে আছে।
হ্যাঁ হ্যাঁ, উনি আছেন এবং ছায়ার মতো, উনি যখনই বটবৃক্ষের মতো। ঢাকা আসেন ছায়ার মতো আছেন বটবৃক্ষ। তো তার কাছে আমরা যখন মন্ত্রমুগ্ধের মতো কথা শুনতাম, তার কাছে জ্ঞানের কথা, তার অভিজ্ঞতার কথা, এগুলো আমাদেরকে সব কাজে দিত। কিন্তু আমি কাজে দিত। গদ্যের উপরে আমি সবসময় তোমাদের বলি যে গদ্যের উপরে আমি কেন এতটাই নির্ভর করি এখনো, যে আমি মানে নিজেকে করতে না পেরে আমি 750 পৃষ্ঠার একটা উপন্যাস লিখে দ্বিতীয় পাঠ লেখা প্রায় শেষের দিকে চলে আসলো এখন। তো হুম হুম। ওই 750 পৃষ্ঠার দ্বিতীয় পাঠ মানে 1500 পৃষ্ঠায় একটা বই, কি করে আমি লিখতে সাহস করলাম করোনাকালে, এই রুটিনে চলে আসলাম। হ্যাঁ, এই এটা রুটিন সেই এটা রুটিন। ওই হ্যাঁ হ্যাঁ। এটা ওই রুটিন থেকে আমি এই রুটিনে আসলাম। আমি কিন্তু ওই এর রুটিনের আগে সময় যখন আমি তো আপনার সাথে কথা হয়েছে, তখন আমি বলেছি যে আপনার এখন মানে রুটিনের মূল উদ্দেশ্য হচ্ছে শুধু লেখা, আর বাদ বাকি মুখ্য হচ্ছে লেখা, বাদ বাকি হচ্ছে খাওয়া দাওয়া ঘুমানো, অন্যগুলো হচ্ছে এলো গৌণ। এলো না রে, এলো এলো ওলো বাদ, আমার কাজই হলো লেখা। লেখা আমার গদ্য লেখা সকাল হচ্ছে বিকেল আমার ঘুম কাজ। থেকে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, আর মাঝে মাঝে তখন গদ্য লিখছিলাম খুব মানে এত স্পিডে গদ্য লিখছিলাম, তখন হঠাৎ করে দুপুরবেলা আমার ছোট ছোট করে 5টা 7 লাইন 10 লাইন 4 লাইন 2 লাইন এরকম কবিতা আমি 20টা লিখে ফেললাম, হুম 20টা হুম। আমি এটা দিয়ে দিলাম ওয়ালে। একদিনে 5টা তো 6টা 7টা 10টা কবিতাও দেখেছি 20টা আপনার, একের পর এক লিখে যাচ্ছেন। দিয়ে, হ্যাঁ 10টা লিখে যাচ্ছে, লিখে দিয়ে দিলাম। লিখে হুম। দিয়ে আমি মানে আমার ওইটা নিয়ে কে কমেন্ট করলো না করলো এটা নিয়ে আমার কোনো নেই। এটা এই সেটা আমার সেটা জানি, কবিতা আমরা আমারই তো জানি। থাকলো, হুম হুম আমার হুম। কবিতা আমার থাকলো। আচ্ছা, তার এই মানে আর আমরা আমি আর কি যখন মোটামুটি মোটামুটি বোধহয় একটা জায়গায় পৌঁছেছি, মানে এই যে আপনার আমরা যেহেতু আজকে বলেছি যে আপনার রুটিন নিয়ে কথা হবে বর্তমান সময়ে, সেটাও শুনেছি। তো বিগত দিনের রুটিন শুনে আমরা এতটুকু বুঝলাম যে ওই সময় এখন যেরকম নিয়ম মাফিক লেখা হতো, তখন লেখা হতো বা যখন আসতো তখন হতো, মানে এখনের মতো মেপে মেপে বা এরকম যে না লেখার না জন্য না একটা না রুটিন না না করা, না সেরকম না না রুটিন বোধহয় ছিল না। না 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 ছিল না। আমি যখন ধ্বংসামাতি আচ্ছা লিখি তখন আচ্ছা। আচ্ছা ধ্বংসামাতি হ্যাঁ। লিখে এই জিনিসগুলো আপনাদের হয়তো হয় কিনা আমি জানি না। আমি হুম। ধ্বংসামাতি লিখেছি 110 দিনে, 110 আচ্ছা, দিনে একটা না, একটা না। একটানা 110 দিনে। এবং আপনি অবাক হবেন যে আমি মোবাইল বাংলা ইয়েতে হরফে, এই হুম হুম হুম। টাচ মোবাইল না, টিপ মোবাইলে আমি এই উপন্যাসটা লিখেছি। মুক্তিযুদ্ধের যে 300 পৃষ্ঠার যে আমার এটা বইটা, কি বলেন আপনি? বাটন ফোনে এই এই উপন্যাস আপনি লিখেছেন বাটন ফোনে? বাটন ফোনে লিখেছি। বাটন ফোনে আমি ধ্বংসামাতিও লিখেছি। ধ্বংসামাতি আচ্ছা 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 লেখার আচ্ছা। পরে হুম। ধ্বংসামাতি লেখার পরে যে কাজটা হতো সেটা হতো যে আমি মনে হয় রাস্তায় নামলে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি এতটাই ওই ভিতরে ঢুকে থাকতাম যে রাস্তায় গেলে ঘোরে আর বোধহয় কি। আমি ঘোরে আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। প্রতিদিন আচ্ছা আচ্ছা আচ্ছা। রুটিন করে এতটা থেকে এতটার মধ্যে আমাকে এটা লিখতে হবে প্রতিদিন। ঝঞ্ঝাবাতি যেহেতু একটা একসাথে, তখন আরেকটা ওর সাথে লিখলাম আলো, আবার আলো, আবার তার একই সাথে সাথে আলো লিখলাম আবার আলো একদিন চললো। হুম আলো চলছে, একবার এটা চলছে একবার ওটা চলছে, দুটো একসাথে চলছে একদিনে। হুম তারপরে হুম আমি হুম। উপন্যাস লিখলাম, আরেকটা উপন্যাস লিখলাম, আর চোখের আলোয় দেখেছিলাম 3 ফরমার উপন্যাস, একটা সুন্দর প্রেমের নিটোল উপন্যাস লিখলাম। এবং বইটা দেখা আচ্ছা। গেল যে যে বছর লিখলাম ওই বছরই বাজারে থেকে আউট হয়ে গেল। 300টা কপি বেরিয়েছিল, 300 কপি আউট হয়ে গেল। আমার কাছে আর কপি থাকলো না, ওটা আউট হয়ে হুম। গেল বই দিয়ে ওটা। তো আচ্ছা। গোল লাগা গোরও আউট হয়ে গেল। তার সাথে হুম। বেরিয়েছিল ভারত বিভাগ নিয়ে আমি একটা উপন্যাস লিখেছিলাম, এটা কিন্তু খুব সিরিয়াস উপন্যাস ছিল। এবং আমি রুটিন করে লিখতাম এই যে কয়টা থেকে কয়টা পর্যন্ত লিখবো, এবং আচ্ছা এটাও আচ্ছা বাজার থেকে আউট হয়ে। এবং তখন আচ্ছা। আমাকে 6-7টা মানে ই পৃথিবী বিখ্যাত লেখক এবং গান্ধীর জীবন, এই নেহেরুর জীবন, এই বিভিন্ন জীবন নিয়ে এবং বিভিন্ন আমি তখনও গুগলে ঢুকতে শিখি নাই,
আমি হুম এই হুম নিয়ে মাওলানা আজাদ বিভিন্ন জনের বই পড়ে এবং দুজন ইংরেজের বই পড়ে, বাস্কের বই পড়ে, এগুলো পড়ে আমি তখন এই ভারত বিভাগ নিয়ে আমি একটা উপন্যাস লিখলাম। প্রথম খণ্ড লিখলাম, আচ্ছা দ্বিতীয় খণ্ড আর হাত দিইনি। সেটি হলো গিয়ে আচ্ছা গন্তব্যহীন যাত্রা। আমাদের যাত্রাটা গন্তব্যহীন। আচ্ছা। আমরা ভারত গন্ত বিভাগ হয়ে যাওয়ার গন্তব্য পরে না গন্তব্যবিহীন? গন্তব্য গন্তব্যবিহীন। আচ্ছা আচ্ছা আচ্ছা। গন্তব্যহীন যাত্রা এই নামটা গন্তব্যহীন দিয়েছে যাত্রা। না, আমি নাম হুম। দিতে পারছিলাম না, হাসান আজিল হক উনি নামটা দিলেন। উনি বললেন যে আচ্ছা এই আচ্ছা। নামে লিখো। তো আমি এই নামে আরেকজন লিখলাম। আরেকজন আমাদের আর কি আরেকজন শ্রদ্ধাভাজন সাহিত্যিক। লিজেন্ড লিজেন্ড ক্যারেক্টার, উনি হ্যাঁ, লিজেন্ড আমাকে নামটা ক্যারেক্টার, দিলেন যে এই নামে লিখবে। কিংবদন্তি। তো উনি দিলেন। হুম। তো উনি আচ্ছা। দিলেন, আমি ওটা লিখলাম। ও তার সাথে আলাপও হুম করতাম ফোনে যে স্যার আমি এ হুম পর্যন্ত হুম আসছি, এইভাবে আসছি, এইভাবে আসছি। তিনি গাইডেন্স দিতেন আমাকে। আমি ওই হুম। উপন্যাসটাও লিখলাম। তো বাহ। এই যে এগুলো লিখেছি, এগুলো লেখার জন্য আমাকে টাইম ফিক্স করতে হয়েছে। এটার জন্য একটা আমার ফিক্স করতে হয়েছে, ধ্বংসামাতির জন্য একটা আমাকে ফিক্স করতে হয়েছে, হুম একটা মুক্তিযুদ্ধের এই স্মৃতিকথার ওর জন্য একটা। এটা তো হুম 5-6 বছর আগের থেকেই চলতেছে। এবং এই গদ্য আচ্ছা। লেখাটা আমি হয়তো 2 বছর লিখে নাই, কিন্তু হুম তারপরে আমি যখন এবছর আরম্ভ করলাম এই করোনা হুম কালে, হুম। তো এই করোনা কালে গত বছরও আমি একটা উপন্যাস লিখেছি। ওই আরব থেকে আসার পরে আমি একটা উপন্যাস হুম। লিখেছি, সেটাও প্রকাশিত হয়েছে এবার গত বইমেলায়। আর তুমি একটা গত তো বইমেলার দেখেছোই, উপন্যাসটা। জি জি গত জি। বছরের উপন্যাসটা। আর একটা হুম। আর কি, ওই যে চটি ধ্বংসামাতির গান ধ্বংসামতির গান আর প্রকাশিত। কি, ওই বই যে যে হুম, গানগুলো ছিল ওটা হুম। আর ছোট তুমি করে আর কি সংকলিত। ছোট করে আমার যাই আমি হোক, দেখেছি মনে হয় সংকলন বইয়ের করে। আমি। আমরা আমার আমরা মনে হয় দৈনন্দিন। তানজির, আমরা হুম আমরা হুম। মনে হয় শেষের দিকে চলে এসেছি। আমার শেষের জাস্ট দিকে, কবির হ্যাঁ কাছে হ্যাঁ হ্যাঁ। একটা আবদার ছিল, আমি সেই জন্য লোভ সামলাতে পারছি না যে আপনি অবশ্যই। তো আসলে বর্তমানে প্রচুর কবিতা লিখছেন এবং আপনি বর্তমান সময়ে অনেক কবিদের অনুপ্রেরণা। তো এখন যেহেতু ঘরেই সময় কাটাচ্ছেন এবং একটা রুটিনের ভিতরে আবদ্ধ হয়ে সেই রুটিন নিয়েই কথা বললাম এতক্ষণ, অনেক কবিতা লিখছেন। তা এখন ছোট করে যদি একটা কবিতা সবাইকে একটু শোনাতেন যদি সম্ভব হয়, আমি জানি না, বর্তমান সময়ের লেখা, তাহলে আরো বেশি মনে হয় মানুষজন অনুপ্রেরণা পেত। এবং যদি আরো কিছু বলে দিতেন যে বর্তমান সময় যারা লিখছে তারা যদি এরকম ঘরেই তো আছে, এরকম রুটিনের ভিতরে এসে কবিতা লিখবো বলেই কবিতা লিখবো এরকম করে যদি সবাই লেখে, তাহলে আমাদের দেশ আরো কবিতায় ভরে উঠবে। সেরকম যদি কিছু আপনি বলতে চান, তাও মনে হয় সবাই অনুপ্রেরণা পাবে। এটাই আর কি শেষ বলার ছিল, তানজিদ। আচ্ছা। হ্যাঁ, আমরা কবির কাছে চলে যাচ্ছি। কবি, আমরা কবিতা কি কবির হয়তো কণ্ঠে একটা কবিতা এখনকার শুনতে পারবো? কবিতা যে পাই দেখি। হুম হুম। আচ্ছা আচ্ছা, আপনার সুবিধা না, মতো। বর্তমান কবিতার কথা বলবো, ঠিক হুম আছে। হুম হুম। হ্যাঁ, আমার আমি আচ্ছা, যদি আপনি পাই আমি কবিতা, পড়ছি আমি বলি, আপনি কবিতা একটা। খুঁজতে খুঁজতে আপনারই একটা লেখা আপনাকে আমি শোনাই। আপনার এই বর্তমান সময়ের এটা লেখা, কিছুদিন আগের, একদম রিসেন্ট না। আইসোলেশন সিরিজের একটা কবিতা আমি একটু পড়ে শোনাই। পড়ছি উনি কবিতা খুঁজে বের করতে করতে। এটা হচ্ছে হ্যাঁ, শোনাও। আইসোলেশন, ভাস্কর চৌধুরীর, ওই যেটা আমি পড়েছিলাম। তো শোনাচ্ছি। আমি বাংলার, ইতালি চীনের, স্পেন আমার ঘর, যুক্তরাজ্য বাড়ি। আমার বোন থাকে ইতালি, বোনের প্রেমিক থাকে সাথে, হাতে হাতে সংসার, জেমস ও জেনিফার। হাসপাতালের 6 নম্বর, একা থাকা ঘর, বোনের মুখে নিঃশ্বাসের মাস্ক, বুকটা উঠছে নামছে, যেন যেন হাওয়ার সাথে যুদ্ধ তার। বারান্দায় হেঁটে যাচ্ছে পিপি পরা ডাক্তার, সাথে নার্স। ওরা যেন চাঁদের মানুষ, স্তব্ধ চারিদিক, কোথাও শব্দ নেই। বাইরে দূরে জেমস বসে একা। স্বাস্থ্যকর্মী বলে গেল, বাসায় যাও, আইসোলেশন। জেমস বলল, মাথা ব্যথা, জ্বর, সাথে কাশি, হাঁপাচ্ছি। 7 নম্বরে ঢুকিয়ে দিল আইসোলেশন। ঘর বাড়ছে, জ্বর বাড়ছে, শ্বাস কমছে, থামছে না, চারিদিকে থম থম, আইসোলেশন। দূরে কোথাও বার্নিং চুল্লি, লাশ উঠছে প্যাকেট বন্দি। কেউ
কাঁদছে না, কেউ খুঁজছে না, টেলিফোন চলে যাচ্ছে, সংখ্যা বাড়ছে, লোক নামছে, অ্যাম্বুলেন্স কোনো তোলপাড় নয়। চাঁদের মানুষ ট্রলি ঠেলে নিয়ে গেল রুম নাম্বার 210। 210টি ঘরে নয়, সারা বিশ্বে হাজারে হাজারে যন্ত্রের মতো হাসপাতালগুলো নিঝুম দ্বীপ। একমাত্র শব্দ যা বাজে অ্যাম্বুলেন্স, বাকি সব আইসোলেশন। জেনিফারের মাস্ক খুলে প্যাকেট বন্দি হলো। জেমস জানলো না। দূরে জেমসের বাবা মা এলো, শ্বাসকষ্ট, সাথে অ্যাম্বুলেন্স, রুম নাম্বার 6-8। মাঝে জেমস, নির্বিকার। আইসোলেশন। রাবার প্যাকেটে যায়, রাবার প্যাকেটে উড়ে পুড়ে হাওয়ায় ভাসে না, গলে নিঃশেষ। মৃত্যু এমন কোলাহলহীন কোনো দিন মানুষ দেখেনি। জেমসের মাস্ক খুলে গেল, স্যালাইন দিয়ে গেল, চোখটা নড়ল তার। নার্স 6-এর যাবার খবর বলল না। জেমস একা প্রশ্নহীন বাড়ি গেল। জেনিফার নেই, মেসেজ বক্সে লেখা। এবার কাঁদল জেমস। কেউ শুনল না। আইসোলেশন, আইসোলেশন, আইসোলেশন। হ্যাঁ, আইসোলেশন সিরিজের একটা কবিতা একটু পড়বার চেষ্টা করলাম। কবির সামনে পড়াটা আসলে কষ্টকর ব্যাপার। আমি কবির সামনে আমি অ্যাসোলেন্স সিরিজের প্রায় 8টা মতো কবিতা লিখেছিলাম একটা সিরিজ করার জন্য। তারপরে লকডাউন সিরিজ লিখলাম, লকডাউন সিরিজে প্রায় 8টা কবিতা লিখলাম। এমনি করে আমি করোনাকালীন সময়ে প্রায় 1 বই কবিতা লিখেছি। কিন্তু এরপরে আর আমার কোনো মানে সাথে সাথে আমাকে এক প্রকাশক করলো যে কবিতার বই আমি চাই। আমি তাকে দিইনি, এখন কবিতাগুলো সাজাইও নি। আমি উপন্যাস নিয়ে ব্যস্ত, কারণ আমার আমারও বলছেন আমার উপন্যাসের দৈর্ঘ্য হচ্ছে 772 পৃষ্ঠা। 772 পৃষ্ঠা আমি সাজাবো কি করে? প্রথম খণ্ড এটা, দ্বিতীয় খণ্ড তো আবার 772 পৃষ্ঠা। তো এত আমি সাজাবো কি করে? আমাকে তো 2-3 জনের সাহায্য নিতে হবে। এটা নিয়ে হিমশিম। হ্যাঁ, 2-3 জন ছাড়া এটা একা সম্ভব না। এই যাই হোক, যে কথাটার একটু রেশ আর কি ছিল আমার মুখে, সেটা হচ্ছে কবির সামনে তার কবিতা পড়া আমার জন্য কষ্টকর ব্যাপার। আর ভাস্কর চৌধুরী কবির আমার বোধহয় মনে আছে, তার সামনে জীবনে যখন প্রথম কবিতা পড়ি ওই যে দীপনপুরে, আমার বন্ধু নিরঞ্জন, আমি এমনি সময় যা পড়ি কবির সামনে পড়তে গিয়ে আমার সব এলোমেলো হয়ে গেছে। কেন তা আমি জানি না, কখনো হয় না। মানে এটা আমার একটু ভয় কাজ করে। স্রষ্টার সামনে তার সৃষ্টি নিয়ে খেলা করা এটার দুঃসাধ্য ব্যাপার। যাই হোক, আমরা কবি কণ্ঠে একটা কবিতা শুনবো। কবি, আপনার অনুরোধে আমি যে সমকালীন একটি কবিতা পড়ি, সেটি হলো, অবশ্যই। তার আগে আমার একটা ছোট্ট কথা আছে। সে কথাটা হলো যে আমরা যখন কথা বলি তখন, এখন যেমন কথা বলি, আমরা কিন্তু সেজে আসছি। আমরা কথা বলবো বলে সেজে আসছি। আমরা একে দেখে ওকে দেখে কি কেমন আছে এরকম না, কিন্তু সেজে আসছে। কিন্তু কথা আমাদেরকে বলতে গেলে বা আমাদের কখনো কিছু করতে গেলে আমাদের সামান্য হলো স্বাস্থ্য হয়। ঘর থেকে যদি কেউ ডাকে আমাকে বাইরে থেকে, তাহলে আমাকে ঘর থেকে আমাকে নিজেকে একটু গুছিয়ে নিয়ে আমাকে তার সামনে প্রস্তুতি, একটা পূর্ব প্রস্তুতি আর কি, এটা বলে সাজিয়ে নেওয়া নিজের প্রস্তুতি। এবং কথা কোনটা বলবো কোনটা বলবো না এটা আমাকে বেছে নিতে হয়। এটা নিতে যদি কেউ না চায় তার জন্য কবিতাটা, আর যে নিতে চায় সে তো নিয়েই থাকে। আর যে নিতে চাই না তাকে আমি নিয়ে, তার জন্য কবিতাটা সাজিয়ে নিতে হয়, সাজতেও হয়। যখন কারোর সাথে দেখা হয় সাজিয়ে নিজ মুহূর্তেই, সাজিয়ে যোগ ও বিয়োগ করে কথা বলি। আমি তার সাথে কথা বলার আগে
কি করব, কি বলবো, মুহূর্তে সাজিয়ে চুলটা আঁচড়ে নিয়ে সামনে দাঁড়াই, বসি। সকলেই অনেক রকম সাজে, আর কিছু কথা সরিয়ে রাখে। সব কথা বলা যায় না, এবং বলা যায় না যারা বোঝে, কিছু কথা তারা সরিয়ে রাখে, সব কথা বলে না। সরিয়ে রাখে, এই কিছু হচ্ছে কথা আমাদের উচ্চ কবিতার রাখে। রাখে, এটা সরিয়ে রাখে, এটা বলে না। বলার মনে করে না যে এটা বললে একটা রিপারকেশন হতে পারে, এই কথাটা বলে না, দরকার নেই আমার। অতএব আমি যখন কথা বলবো, আমি যখন কবিতা লিখবো, যাই করি না কেন, আমি এটি সকলকে আমি মিন করছি যে তারা যেন কিছু কথা সরিয়ে রাখে, তাহলে কবিতাটা স্মার্ট হবে। বাহ, কবিতাটা মানে স্মার্ট এর হবে ভিতরে একটা সমস্ত কথা। আমার, হ্যাঁ হ্যাঁ, এই কবিতায় আমি হয়তো আমি শব্দের পর শব্দ লিখে যাচ্ছি, এর দরকার নেই আমার। যে শব্দটি হ্যাঁ, গুলোর দরকার নেই ওগুলো বাদ দিয়ে দিলাম। চর্বি বুঝলাম না, বাড়ানোর তো কোনো দরকার নেই, চর্বি ছাড়াই করলে ভালো লাগবে। যাই হোক, জোহা ভাই কিন্তু আমাদের দরকার সাথে নেই। আছেন। এই যে আমি জোহা ভাই যতটুকু আছেন, করি লিখছেন। লিখলাম। বাহ দাদা, হুম, জি জি বলুন। তো কবি, আমি মনে করি এই জিনিসটা খুব ভালো করে আমি মনে করি যে আহ, এই যে কথা আমরা বলি বা লিখি, এই লেখাকে এডিটের পর এডিট করতে হয় আমাদের, এডিট করা উচিত। এডিট করলে কিছু যোগ হয়, কিছু বিয়োগ হয়। কবিতাটার উদ্দেশ্য হচ্ছে এইটাই, কবিতাটা লেখার উদ্দেশ্যকে সাজাতে হবে। হুম, এবং আমি সাজাতে। আমার প্রিয় ভাই, আমার দাদা মিঠুন, মিঠুনকে আমি দাদা বলেই ডাকি। হ্যাঁ, না এবং জানি আমি। কাউকে বলি বড় হলে, আর যদি ছোট হয় তাকে দাদা মিঠুন বলি। এই আচ্ছা, পার্থক্যটা হলো এইখানে। যেহেতু হুম, মিঠুন আমার ছোট দাদা, সেহেতু দাদা মিঠুন লিখি আমি এখন। আচ্ছা, এই মিঠুন হ্যাঁ হ্যাঁ, দাদাকেও আমি এই একই উপদেশ দিই যে সব কথা লিখতে হয় না, কিছু সব কথা কথা সরিয়ে লিখে। রাখতে হয়, লিখতে হয় না। হুম। অতএব আপনি কিছু যখন কথা পাঠক কবিতাটা মানে ছেড়ে দিলেন, কবিতার ভিতরে নামুক, পাঠক কবিতার ভিতরে নামুক, আমি নেমে আমি খুঁজুক। সবই যদি বলে দিলাম তাহলে পাঠক আচ্ছা খুঁজবে কি? আচ্ছা আচ্ছা, আমি ছেড়ে দিলাম কবিতাটা। আমি আমি ডাইরেক্টলি আমি হলে গিয়ে আমার টাইম লাইনে আমি কবিতাটা লিখলাম, লিখে ছেড়ে দিলাম। এখানে আমার দায়িত্ব শেষ হলো না কিন্তু। আমি তখন আবার কবিতার মধ্যে ঢুকলাম, কোথায় আমি ভুল করেছি, আমি কোথায় কোথায় ভুল করেছি, লাইন কোথায় কোথায় ভুল করেছি। সেখানে দেখা গেল যে আমি কয়েক জায়গায় খ লিখেছি, অমুক জায়গায় অমুক লিখেছি, সেটা তো সাজালাম। এর মধ্যে আমার মনে হলো এই লাইনগুলো না থাকলেও চলে, আমি কেটে দিলাম। এই যে আমার নিত্যক্ষণ চলছে এডিট, এটা অন্তরে এডিট সবসময় করতে হবে। একজন লেখকের উচিত আচ্ছা আচ্ছা, তার নিজেকে এডিট করা, বারবার এডিট করা, এবং যতটুকু প্রয়োজন নাই ততটুকু যেন মানুষের সামনে আমি না নিয়ে যাই। বাহ, এটি হচ্ছে চমৎকার। আমার তার মানে তার এই কথার সেই মতো সেই কথা। ছোট্ট কবিতায়, ছোট্ট কবিতার মাধ্যমে আমাদের জন্য অনেক বড় একটা মানে মেসেজ ছিল। তো আমরা সেটাকে গ্রহণ করলাম। আর শ্রোতা দর্শক যারা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন কিংবা উম, দেখবেন না, তো কবি ভাস্কর চৌধুরীকে নিয়ে পরবর্তী পর্বে তার সাথে, কারণ আমাদের কবি ভাস্কর চৌধুরী একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। আর মাঠে নেমে আর কি যে যুদ্ধ করেছে, চাইনিজ স্টেন গান, এসএলআর, যার কথা আমরা তার বইয়ে পাই, কবিতায় পাই। আমি তো অসংখ্যবার পেয়েছি এই যে গেরিলার মুখ বইয়ে। সেই সব ঘটনা, সেই ব্যাপারে কথা বলবো, অগ্রিম দাওয়াত দিয়ে রাখছি, তারিখটা জানিয়ে দেব। আর আজকে 1 ঘন্টা পার করে ফেলেছি, তো শেষের দিকে আমরা চলে এসেছি প্রায়। ঠিক আছে, আমরা পার করে ফেলেছি 1 ঘন্টা 10 মিনিট, কারণ আমাদের তিনজনের আড্ডা যদি হয়, শ্রোতা হুম, দর্শক থাকবে না, কিন্তু আমাদের তাই আড্ডা তো। শেষ হবে না, আমরা 100% হ্যাঁ, জানি। হ্যাঁ, আচ্ছা ঠিক পরে আছে, হবে, পরে হবে। আচ্ছা, ঠিক আছে, গেল ঠিক এই। ঠিক আছে। এরপরে না, আমরা শেষ করিনি, তার আগে একটু মন্তব্যগুলো দেখে আসি, আপনাকে শোনাই। সম্ভবত কানাডা থেকে দেখছেন একজন আবৃত্তি শিল্পী শাহনাজ স্মৃতি লিখেছেন, ভালো লাগছে। জোহাবাই যুক্ত হয়েছেন, লিখেছেন বাহ দাদা। মানবেন্দ্র বিশ্বাস লিখেছে খুব ভালো লাগছে। জোহাবাই লিখেছেন আছি শুনছি। জোহাবাই আরো লিখেছেন অনেক পরে এলাম। ব্যাপার না ভাই, বা রেকর্ডেড আছে, মন চাইলে শুনে নিতে পারবেন।
ঠিক আছে, তো একদম শেষ পর্যায়ে যেহেতু চলে এসেছি, শেষ করব কবির ছোট্ট একটা কবিতা পড়তে পড়তে। তার আগে বোধহয় আমরা একটু বিদায় নিয়ে আসি। মিঠুনদা, আজকের আয়োজনে ছোট্ট করে একটু বিদায় শুভেচ্ছা বোধহয় বিনিময় করা উচিত মাঝরাতে, কিংবা শুভরাত্রির হ্যাঁ, জন্য অবশ্যই যাচ্ছি। অবশ্যই অবশ্যই আমি অবশ্যই। মিঠুনকে সেটা হলো, মিঠুনকে একটা কথা বলতে দিতে হবে। মিঠুনের জি জি, সাথে আমার অবশ্যই কথা অবশ্যই। বলতে দিতে হবে। মিঠুন এখন যেহেতু প্রতিদিন লিখতে পারে এবং সে যা ইচ্ছে তাই লিখছে, যা মনে আছে লিখছে, তার মধ্যে অনেক কিছু ভালো ভালো কথা আছে, শব্দগুলো আসছে। আমি যে কবিতাটা পড়লাম উদ্দেশ্য তো প্রণোদিত ভাবে পড়লাম, এবং এটা বেশি দিন আগে লেখা না, হয়তো 10 দিন খুব বেশি হলে। এটা 10 দিনের মধ্যে লেখা কবিতা নিশ্চয়, না হলে 5 দিনের মধ্যে। এই কবিতাটা মিঠুনকে বলি। আমার এক বান্ধবী আছে, ধরুন আছে, আমি গেলে সে বেরিয়ে আসলো, চুলটা আঁচড়ালো না, এ হলো না, আমি বললাম যে এটা আমার পছন্দ না, যে সাজতে হবে একটু একটু, একটা চিরুনিটা মাথায় দিয়ে একটু আঁচড়ে নিয়ে, চুলটা আঁচড়ে নিয়ে একটু গুছিয়ে গুছিয়ে আসলেই তো পারো তুমি আমার সামনে। কেন এটা কথাটা বললাম, এটা অনুপলব্ধিতে আসলো কখন আমার, আমি যে কেউ কারোর সামনে যাব, তার আগে যে আমি নিজের শার্টটা দেখবো না, আমি প্যান্টটা দেখবো না, আর কাপড়টা দেখবো না যে ঠিক মতো গুছিয়ানো আছে কিনা। আমি গেলাম আর একদম ধর করে গেলাম, এরকম একটা মানে অনেক সময় অশিল্পিত একটা ভাব থাকে কাপড়ের মধ্যে, সেটি আমাকে ঝেড়ে ফেললেই পারতাম, তো ঝেড়ে না ফেলে চলে গেলাম। এটা ঠিক নয়। আমাদের গুছাতে হবে, এবং আমাদের গুছানোর জন্য আমাদের লেখার পরেও আমাদের কিন্তু সে দায়িত্বটা পালন করতে হবে। মিঠুন দাদার উদ্দেশ্যে আমার এই কথাটা। মিঠুন দাদা যখন লিখবেন, তখন লেখার পরে আপনি আবার কবিতার মধ্যে ঢুকবেন, এবং আপনি দেখবেন যে কোন শব্দটা আপনার কমেছে এবং কোন শব্দটা বেড়েছে। বাড়াটুকু বাদ দিয়ে আপনি জোড়া লাগাবেন। আবার যদি আপনার মনে আসে যে এখানে এই শব্দের বদলে এই শব্দটা দিলে ভালো হতো, ঠিক এরকম ভাবে আপনি কবিতা যদি লিখেন, তাহলে আমার মনে হয় আপনি যেই ফরম্যাটে লিখুন না কেন, যেমন আপনাকে আজকে বলি, আমি হয়তো একদিন আপনাদের আমি প্রিন্টটা আমি ঠিকই 5-7 দিনের ভিতরে দেব, যে নিরঞ্জন কিভাবে বের হয়েছিল আর আজকে নিরঞ্জনের ফরম্যাটটা কি। এটা আমি করি নাই, আমি যেটা বলেছিলাম প্রথম দিকে, এই যে নাজিম মাহমুদ স্যার নিরঞ্জনের সমস্ত ভাষাকে ঠিক রেখে, প্রত্যেকটা শব্দকে ঠিক রেখে উনি ভেঙে দিলেন লাইনকে। লাইনকে ভেঙে দিয়ে আপনাদের সামনে যে নিরঞ্জন পড়ছেন, এটা হলো গিয়ে তার সৃষ্টি করা লাইন। আমি লাইন ভাঙি নাই, আমি একটা টানা গদ্য লিখেছিলাম। তাহলে দেখেন, আমি মিঠুনের অন মানে অজ্ঞাতেই আমি আজকে একটা মিঠুনের কবিতা আমি করে দিলাম, ভেঙে দিলাম, লাইন লাইন ভেঙে দিলাম। তো আমি বলি যে লাইন ভাঙাটা এমন কোনো ইয়ের না, আমি মিঠুনের লাইন আমার ভাঙার অধিকার আছে, আমি ভাঙলাম। কিন্তু আমি দেখলাম যে দুটো কবিতার মধ্যে একই জিনিস মিঠুন লিখেছে, দুটির ভিতরে পার্থক্যটা কিরকম হচ্ছে। যোগ বিয়োগ মিঠুন করবে, কিন্তু মিঠুনের অবশ্যই ভাবতে হবে যে আমি যে এই কবিতাটা লিখলাম এখন সাজাবো কি করে, এটা মিঠুনকে ভাবতে হবে, এবং এটা আমাদের সকল কবিকেই ভাবতে হবে। আমিও কবিতার মধ্যে ঢুকি, এবং মাঝে মাঝে অনেক পুরনো কবিতাকেও আমি মানে ওই এডিট করি, ওই যখন কবিতাটা প্রকাশ হয় তখন আমি এডিট করি আবার। কারণ হচ্ছে গিয়ে ক্রমশ এডিটের মাধ্যমে ঘষাঘষি করতে করতে কবিতাটা নির্ভেদ হয়, তখন ভালো হয়। এই হলো কি আমার আজকের শেষ কথা, যে অনেক সাজতে হবে, ধন্যবাদ। সাজাতে হবে হ্যাঁ, কবিতাকে, সুন্দর অনেক ধন্যবাদ। মানে ধন্যবাদ। কবি তাহলে কবিতাটাকে বলতে চাইলো, ফাইনাল করতে হবে। মাখন যত বেশি মন্থন করা হবে তত বেশি মাখন সুন্দর হবে। যাই হোক দাদা, হ্যাঁ, বলো। সেটা হলো কবি ভাস্কর চৌধুরীর হ্যাঁ, তা সাথে আপনি থাকা এবং, এখন হ্যাঁ হ্যাঁ বলেন না, বলেন। আমি বলছি এবার মিঠুন তার কথা বলতে পারি, যা বিদায় আচ্ছা সম্ভাষণ দিতে পারেন আমাদের। আমি আচ্ছা মিঠুনকে আচ্ছা যেটা বললাম, সেটি মিঠুন যেন সেই সাজাটা সাজে আর কি। আর আমি আচ্ছা সঞ্চালককে বলছি, সঞ্চালকও কবি একজন, এবং সে যখন কবিতা লেখে তখন ওকে আমি বলি যে হ্যাঁ তোমার এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে, আচ্ছা তুমি লিখে যাও ফ্রি হ্যান্ড। ফ্রি হ্যান্ড লেখার পরে এখন কিন্তু মিঠুনকে
ফ্রি হ্যান্ড লেখার সময় পরে তাকে কিন্তু কিছুটা এডিটে যেতে হবে। আর আমি এর ব্যাপারে বলবো না যে এখন এডিট করো, ওর একটু সময় লাগবে। কারণ ও কবিতাগুলো তো ফরম্যাটে লিখে, ওর একটু সময় লাগবে। আর ওর কবিতার ধরনও আলাদা। ওকে ওকে ওই ধরনেই আমি রাখতে চাই, যে ওই ধরনটাই ও ব্যবহার করুক, ওই বানান গুলো সেভাবেই সে তৈরি করুক। যদি সে খুঁজে পায় কখনো ফিরে গিয়ে আজকে কথা বলার পরে যে তার কবিতায় কিছু বাড়তি মেদ আছে, মেদটা ঝরিয়ে ফেলবে সে। এটি হচ্ছে কি আমার মানে তাদের, আমার যে কোনো কবির প্রতি অনুরোধ, যে তারা প্রত্যেকটা কবিতা যেহেতু ফেসবুকে আছে, তখনও যায়নি, তখন তার সুযোগ আছে কবিতাকে এডিট করার, কবিতাকে এডিট করতে হবে। জি, এখন আপনি অনেক অনেক মিঠুন হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে বলো। আমি ওটাই বলছিলাম যে কবি ভাস্কর চৌধুরীর সাথে থাকা একটা আসলে ভাগ্যের ব্যাপার। আর নীরব রাতে কবির সাথে কবিতা বিষয়ক আলাপ, এটা সত্যি অনেক সৌভাগ্যবান আমি। আর কবিতা লেখার ক্ষেত্রে যেটা হয়, কবিতার ভিতরে ঢুকছি এবং এখন সময় নিয়ে বসেই কবিতা লিখি, এবং কবিতা লেখার সময় কবিতার যে উঠোন, সেই উঠোনে গিয়ে তো নিজের প্রতিরূপ দেখা যায়। সেই প্রতিরূপের ভিতরে যে নষ্টামি ভন্ডামি বা নিজের মনের যে অগোছালো অপরিচ্ছন্ন যে জায়গাগুলা, সেগুলোও কিন্তু মাঝে মাঝে কলমে চলে আসে। তো লেখার পরে মাঝে মাঝে যখন আমি পড়ি, তখন সবসময় কিন্তু 100 ভাগ আনন্দ পাই না। এবং আমি মনে করি আমি যখন 100 ভাগ আনন্দ পাই লেখাটা পড়ে, বারবার পড়ে, তখন মনে হয় যে ওটা শিল্পোত্তীর্ণ হয়েছে। কিন্তু সবসময় আসলে ওই আনন্দটা পাই না, তখন শিল্পোত্তীর্ণ হয় না নিজের কাছে। দর্শকের ব্যাপারটা পরে। আর ফেসবুকে কবিতা দেওয়ার পরে দর্শকদের যে ফিডব্যাক, সেটা প্রচন্ড অনুপ্রেরণা তো দেয়। তো আমি অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবো কবিতা লেখার ক্ষেত্রে। তবে আমি মনে করি বর্তমানে যারা লিখছে তাদের অবশ্যই কবিতা লেখার ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া উচিত। সবসময় শোভন বা ভদ্রচিত বা অলংকার পরেই যে শব্দটা দিতে হবে তা না। কিছু কিছু সময় বাস্তবতাকেও কবিতার ভিতরে আনলে মনে হয় ভালো হবে, সেক্ষেত্রে শব্দগুলো বেশি স্বাধীনতা পাবে। তো যাই হোক, অনেক ধন্যবাদ তানজিদ সৌরভকে, ভাস্কর চৌধুরীকে তো বটেই। এখন যাই হোক, আবার দেখা হবে কোনো একদিন। অনেক আমরা ধন্যবাদ সবাইকে। শেষের দিকে চলে এসেছি কবি। আমরা কবির কাছে যাচ্ছি শুভরাত্রি শুনবার জন্য। কবির সাথে আবারও বসবো। আবার কিছুদিন দেখি সম্ভব হলে আবার আগামী বৃহস্পতিবারে বসবো। অগ্রিম দাওয়াত তো আমন্ত্রণ জানিয়েছি সকলকে। তো কবি, আজকের মতো শুভরাত্রি বিনিময়ের জন্য যাচ্ছি আপনার কাছে। আচ্ছা, যারা শুনলেন এতক্ষণ ধরে, আমি তাদেরকে আগে ধন্যবাদটা দিতে চাই, যে যারা এতক্ষণ ধরে আমার এই কথাগুলো শুনলেন। কাহিনী শোনার পরে এর একটা সারমর্ম আমি দিয়েছি আপনাদেরকে, যে লেখার ক্ষেত্রে কি হওয়া উচিত। এই সারমর্মটা আমার যদি ভুল হয়ে থাকে তো আপনারা ক্ষমা করবেন, তবে এটি আমি বুঝেই দিয়েছি। আর 2 নম্বর কথা হচ্ছে যে যারা রাতে এত রাত জেগে যারা শুনলেন, তাদেরকে সকলকে আমার ভালোবাসা, এবং আমি তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। আর যারা আয়োজন করলেন, মিঠুন এবং তানজির, এরা তো আমার ভালোবাসার মানুষ। এবং বললাম যে এদেরকে রোজ একটা তানজির টেলিফোন করা। তানজির হুম। না না, এটা ঠিক না। তানজিরের না মানে তানজির আয়োজনটা তো মাথায় তো ওর এসেছে, তাই আর কি। অবশ্যই না না, শতভাগ এটা তো এটা ক্রেডিট ওই এটা পাবে। এটা সামনের সপ্তাহে মিঠুনও করবে। এটা কোনো হম ব্যাপার হম, না। না, মিঠুনদা থাকবে, মিঠুনদা থাকবে। মিঠুন এরপরে মিঠুন করবে তার অনুষ্ঠান, সেখানেও আমি হম। থাকবো অবশ্যই। আমার কথা হলো যে আমরা কবিতা নিয়ে আলোচনা করছি, যে আড্ডাটা আমরা মারতাম বিশ্ববিদ্যালয়ে, সেটা এখানে মারছি। এই আড্ডাটা আমরা এখানে এটা এখানে নিজের পয়সায় কফি খেয়ে এখানে আমরা মারতেছি। এই হলো আমাদের ডিফারেন্স। হ্যাঁ, কে কোথায় আছে বড় কথা না, আমরা এখন হ্যাঁ হ্যাঁ, একসাথে আছি। এবং একসাথে আমরা আছে। এবং আমাদের সাথে কিছু দর্শক আছে। এটা হচ্ছে আমাদের লাভ। এটা জি, আমাদের লাভ যে কিছু দর্শক আছে, তাদের যদি কিছু উপকার হয় আমার কথা শুনে, এবং আপনাদের কারো কথা শুনে, তাহলে আমি মনে করবো যে এটা একটা ফ্রুটফুল অনুষ্ঠান হলো। এবং আমাদের অভিজ্ঞতা তাদের যদি আমি চালান করে দিতে পারি, সেটাও আপনি ফ্রুটফুল বলে মনে হবে। সবারটা সবার জন্য ভালো লাগবে সেটা না, লাগতেও পারে। আর কেউ যদি মনে করে যে আমি মানে যে সঠিক আছি, তো সেটাও ভালো। কিন্তু আমি যেটা বলবো সেটা আমার অভিজ্ঞতা থেকে বলবো, কারণ আমি তো জি, কাঁচা, আমি তো কিচ্ছু জানতাম না।
আর অনেকেই তো অনেক কিছু জানার পরে লিখে, আমরা তো কেউ কিছু হ্যাঁ। জানতাম না, কেউ বুঝাবার লোক ছিল না। আজকে হুম তো হুম। বুঝাবার লোক আসার আগেই অনেকে বুঝে ফেলে। অতএব এই দুটো প্রজন্মের ভিতরে তফাৎ আছে একটা। অতএব হ্যাঁ আমার হ্যাঁ কাছে শুনতে গেলে, একটু ব্যাকডেটেড কথাই শুনতে হবে। না, অনেক আমরা ধন্যবাদ। আপনাকেই আপনাকে ঘিরেই আয়োজন, আপনার কথাই শুনবো। তো শেষ পর্যায়ে যেহেতু এসেছি, কবি ধন্যবাদ দিলেন, শুভরাত্রি দিলেন। তার কবিতার মানুষের কবির, মানুষের প্রতি তার যে অনুভূতি, তার কিছু লাইন পড়তে পড়তে আমাদের অনুষ্ঠান শেষ করব। আর শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে তার আগে একটা কথা বলতে চাই, যে আপনারা যারা দেখেছেন, দেখেননি, এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে ভালোবাসা রইলো। আহ সুন্দরের সাথে থাকুন, ভালোর সাথে থাকুন। তো পড়ছি, আহ মানুষের কবির, মানুষের প্রতি তার অনুভূতি থেকে। মানুষ মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে করেন উচ্চারণ, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। সত্যি কথা। এটাই বাস্তবতা। তো আর কথা দীর্ঘায়িত করব না। আপনাদের সকলের সুস্থতা কামনা রইলো। আর যে কথাটা সেটা হচ্ছে, ইদানিং আবার কিন্তু করোনার প্রকোপ সম্ভবত বেড়েছে, এবং শীতকাল যেহেতু চলে এসেছে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মানবিক হয়ে উঠবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি।